আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাদের সাথে আমরা আজকে আমাদের প্রথম লেকচার ক্লাসে চলে এসেছি। আমাদের যে লেকচারটি আজকে দেখতে পাচ্ছেন, আমাদের যে আলোচনা বিষয়বস্তু সেটি হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। আপনারা আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, তো সবার উদ্দেশ্যেই বলতে চাই, আমাদের যে আলোচনা বিষয়বস্তু বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে বাস্তব সংখ্যা 1 এবং আরেকটি হচ্ছে বাস্তব সংখ্যা 2। তো আমরা আজকের যে অংশটুকু আলোচনা করব শুধুমাত্র বাস্তব সংখ্যা 1 অংশটুকু থেকে আলোচনা করব। ঠিক আছে? আর যেহেতু এটা প্রথম ক্লাস, আপনাদের সঙ্গে একটু কথা বলবো, কথা বলার পরে মূল আলোচনাগুলো শুরু করব। আর আপনাদের সবার সঙ্গে কথা বলতে চাই, তবে আপনারা চাইলে টেক্সট করতে পারেন বা চ্যাট লিখতে পারেন, হ্যাঁ আমাকে। তো লেখার জন্য দেখবেন আপনাদের চ্যাট অপশনটি রয়েছে, চ্যাট অপশনে গিয়ে আপনি লিখলে আশা করি আমি দেখতে পারবো, হ্যাঁ। আর শুরুতে সবাইকে আনমিউট করছি, আপনারা সবাই আনমিউট করবেন, আনমিউট করে কথা বলবেন। আপনাদের সবাইকে আনমিউট করা আছে। এখন যে কেউ হ্যালো, আনমিউট করে আসসালামু কথা বলার আলাইকুম সুযোগ স্যার। পাবে। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ম্যাডাম? রত্না একটা কথা বলছিলেন মেবি। হ্যাঁ স্যার, ভালোই আছি। আমি কিন্তু প্রথম ভর্তি হয়েছি স্যার। প্রথম ভর্তি হয়েছেন? ওকে, হ্যাঁ। কোনো সমস্যা নেই। অনেকেই এখানে প্রথম যুক্ত হয়েছেন সম্ভবত আপনাদের ব্যাচে। এরকম আর কে কে যুক্ত হয়েছেন প্রথম? স্যারের আগে যুক্ত হয় নাই, আর এবার প্রথম যুক্ত হয়েছে। আমি আছে নাকি আর কেউ? স্যার। আমি অনেকেই আছেন আশা করি, হ্যাঁ। ওকে, আমরা আমাদের যে আলোচনাটুকু রয়েছে বাস্তব সংখ্যা, এটা শুরু করতে চাই। আমরা কি শুরু করব নাকি আরেকটু টাইম নিব? যদিও আপনাদের ক্লাসের টাইম কিন্তু শুরু হয়ে গিয়েছে, হ্যাঁ, 7:15 থেকে ছিল। স্যার আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, শুরু করে ফেলি। শুরু করেন। 7:18 বেজে গেছে, অলরেডি 3 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। তো চলুন আমরা বাস্তব সংখ্যা থেকে শুরু করি, হ্যাঁ। আজকের যে অংশটুকু থাকবে সেটি হচ্ছে মূলত আমাদের বেসিক যে বিষয়বস্তুগুলো সেগুলো, হ্যাঁ। তো আমরা শুরু করি, একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথমেই বাস্তব সংখ্যার অংশটুকু দেখব, তবে এই অংশটুকু দেখার পূর্বে বেসিক যে অংশটুকু আছে এটা দেখি, যে বেসিক পর্ব, হ্যাঁ। এই যে এখানে বেসিক পর্বে আপনাদের কিন্তু যেগুলো লেখা আছে এগুলো পড়তে হবে। দেখুন, অঙ্ক কাকে বলা হয়। প্রথমে আসেন, সংখ্যা সম্পর্কে জানতে গেলে আপনাকে জানতে হবে অঙ্ক সম্পর্কে। আবারও বলছি, সংখ্যা সম্পর্কে জানতে গেলে আপনাকে জানতে হবে অঙ্ক সম্পর্কে। অঙ্ক কাকে বলা হয়? 0 থেকে 9 পর্যন্ত এই সমস্ত প্রতীককে বলা হয় অঙ্ক। এগুলোই হচ্ছে অঙ্ক। 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় প্রতীক, সেগুলোকে বলা হচ্ছে অঙ্ক। আর এই অঙ্কগুলো নিয়েই তৈরি হয়ে থাকে মূলত আমাদের সংখ্যা। তো সংখ্যা কাকে বলে স্যার? এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয়। ওকে, তো 0 থেকে 9 এই প্রত্যেকটি হচ্ছে এক একটি সংখ্যা, পাশাপাশি 10 একটা সংখ্যা, 11, 12, 13 ডট ডট ডট, এগুলো সবগুলো সংখ্যা। এরপরে 101, 102, 103 ডট ডট ডট, এগুলো সংখ্যা। এরপরে 1001, 1002, 1003, 1234, এই সমস্ত কিছুই হচ্ছে এক একটি কি সংখ্যা। এখন এই যে অঙ্ক মোট কয়টা, প্রশ্ন করা হলো অঙ্ক মোট কয়টা। অঙ্ক মোট হচ্ছে যে 10টা। 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো আছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে মোট অঙ্ক আছে কয়টা? 10টা। ওকে, এই 10টি 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয়ে থাকে সার্থক অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। আর এই শূন্যকে বলা হয়ে থাকে সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় অঙ্ক মোট কয় প্রকার, অঙ্ক মোট 2 প্রকার। একটি হচ্ছে আমাদের সার্থক অঙ্ক, আর একটি হচ্ছে আমাদের সাহায্যকারী অঙ্ক। তো সার্থক অঙ্ক কয়টি? প্রশ্ন আসলো, সার্থক অঙ্ক কয়টি? কয়টি হবে বলেন দেখি? সার্থক অঙ্ক নয় কি কয়টি? স্যার? 9টা। আর সাহায্যকারী অঙ্ক হচ্ছে একটা। তো আবার আরেকটা সংখ্যার ক্ষেত্রে বলেছিলাম, এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয়। এই যে 0 থেকে 9 এগুলো কিন্তু এক একটি সংখ্যা, পাশাপাশি এগুলোও সংখ্যা। তাহলে এখন দেখেন, সংখ্যাগুলো লিখে কি শেষ করা যাবে? না স্যার। সংখ্যাগুলো লিখে কিন্তু শেষ করা যাবে না। যেহেতু সংখ্যা লিখে শেষ করা যাবে না, সুতরাং সংখ্যাগুলোকে আমরা কি সসীম বলতে পারবো? বলেন তো। সসীম বলতে পারবো না, জি আমরা স্যার। সংখ্যাগুলোকে বলবো কি বলেন তো? অসীম বলবো। অসীম। সংখ্যাগুলো হচ্ছে আমাদের অসীম। আর অঙ্কগুলো কেমন হবে বলেন তো? অঙ্ক কিন্তু 10টাই, সুতরাং অঙ্ক হচ্ছে আমাদের সসীম। এবার ওই যে বললাম, এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয়। এই যে আমরা কল্পনা করি 1234, এই অংশটুকু। এখানে এটা একটা সংখ্যা, বাট অঙ্ক আছে কয়টা এখানে?
এখানে অঙ্ক আছে 4টা। এই 4টে অঙ্কর এই 4কে বলা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এই 3কে বলা হয় দশক স্থানীয় অঙ্ক, এই 2কে বলা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক এবং 1কে বলা হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক। তো একক, দশক, শতক, হাজার, এই হচ্ছে অঙ্কগুলো, একক, দশক, শতক, হাজার। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে, যে আমাদের এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয়। এখন এই যে আমার যে অঙ্কগুলো আছে 4, 3, 2, 1, হ্যাঁ, এই অঙ্কগুলোর বিভিন্ন কিন্তু মান আছে। হ্যাঁ, অঙ্কের মান আছে। অঙ্কের মানগুলো কেমন হয়ে থাকে? অঙ্কের মানগুলো হয়ে থাকে দুই ভাবে, একটা হয়ে থাকে স্থানীয় মান আর একটা হয়ে থাকে আপনার স্বকীয় মান। হুম, তো এই যে 4-এর স্বকীয় মান মানে নিজস্ব মান 4ই, 3-এর নিজস্ব মান 3ই, 2-এর নিজস্ব মান 2 আর 1-এর নিজস্ব মান 1ই। কিন্তু এখানে যদি বলা হয় 4-এর স্থানীয় মান কত, 4 কোন ঘরে আছে বলেন? এককের ঘরে। তো 4-এর স্থানীয় মান 4 গুণন 1, 4ই হবে। 3-এর স্থানীয় মান কত? 3 আছে দশকের ঘরে, তাহলে কি হবে? 3 গুণন 10, 30 হবে। 2-এর স্থানীয় মান কত? 2 আছে শতকের ঘরে, তাহলে 2 গুণন 100, 200। 4-এর স্থানীয় মান কত? 4 আছে, সরি 1, 1-এর স্থানীয় মান 1 আছে হাজারের ঘরে, তাই 1 ইন্টু কি হবে? 1000। 1-এর স্থানীয় মানটা হবে এখানে আপনাদের 1000। এই যে স্থানীয় মানের ক্যাটাগরিটা বুঝছেন? যে কোনো অঙ্কেরই স্থানীয় মান বের করতে বলতে পারে, সেটা কিন্তু বের করতে হবে। তো আমরা এই অংশটুকু থেকে এবার শুরু করি সংখ্যা, বাস্তব সংখ্যার প্রকারভেদটা রয়েছে সেই প্রকারভেদে চলে আসি। আমাদের এই শুরুতেই এই যে একটা আপনারা ছক দেখতে পাচ্ছেন, এই ছকটাকে একটু সুন্দর করে পড়তে হবে। আজকে আমাদের যে আলোচনা করব, এই আলোচনার ম্যাক্সিমাম সময়টা আমরা ব্যয় করব এই ছকের পিছনে। আবারও বলছি, আজকে আমাদের যা কিছু আলোচনা হবে, এই আলোচনার ম্যাক্সিমাম অংশটুকু আমরা ব্যয় করব আমাদের এই ছকের পিছনে। আমরা যেহেতু আলোচনাই করব বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আর দ্বারা। বাস্তব সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। এখন বাস্তব সংখ্যা কাকে বলে, সংজ্ঞাটা কি? সংজ্ঞা বলবো এরকম ভাবে, স্যার, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। মূলদ এবং অমূলদ সংখ্যাকে, তো মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা এবং অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ প্রাইম দ্বারা। তাহলে বাস্তব সংখ্যা আর এর সেট হচ্ছে কিউ ইউনিয়ন কিউ প্রাইম, এটা হচ্ছে বাস্তব সংখ্যা আর এর সেট। ওকে, তো মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা এবং অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ প্রাইম দ্বারা। আবারও বলছি, মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ প্রাইম দ্বারা। এবার প্রশ্ন আসে, স্যার মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা কাকে বলে, সংজ্ঞাটা কিভাবে বলবো আমরা স্যার? আমরা ক্লাস 9-10 সংজ্ঞাটা পড়েছি এরকম, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। এবং এই মূলদ সংখ্যার ক্ষেত্রে অবশ্যই পি এবং কিউ কি হবে বলেন তো? সহমৌলিক হতে হবে। পি কিউ হবে সহমৌলিক এবং আরেকটা শর্ত, কিউ নট ইকুয়াল 0, কিউ এর মান 0 হতে পারবে না। পি বাই কিউ আকারের সংখ্যাকে বলা হয়ে থাকে মূলদ সংখ্যা, যেখানে পি কিউ সহমৌলিক এবং কিউ নট ইকুয়াল 0। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কিউ এর মান 0 হইলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে নাকি নাই, দেখার চেষ্টা করি। 0 বলতে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, তাই না? মনে করেন পি এর মান 1 আর কিউ এর মান 0, অথবা পি এর মান 2 কিউ এর মান 0, অথবা পি এর মান 3 কিউ এর মান 0, তাই না? মনে করেন পি এর মান যে কোনো কিছু হইতে পারে, হরের মান 0। এখন 0 দ্বারা আপনি কখনো কাউকে ভাগ করতে পারবেন? দেখেন তো, নো। 0 দ্বারা যদি আপনি এখানে 2 কে ভাগ করেন তাহলে কি হবে? এখন যদি আপনি এখানে 0 নেন তাহলে এখানে তো 0ই থাকবে, আবার 2 থাকবে। এখন 0 না নিতেন, এখানে 1 নিতেন, তবুও তো এই জিনিসটা থাকতো। আবার 1 না নিতেন, 2 নিতেন, তবুও এই জিনিসটাই হইতো। 3 নিতেন, তবুও কি হইতো? এই জিনিসটাই হইতো। তো এখানে কি অ্যাকুরেট কোনো ফলাফল পাওয়া যাবে বলেন দেখি? না তা স্যার। কিন্তু পাওয়া যাচ্ছে না। বিধায় আসলে সত্যি কথা কি, 0 দ্বারা কাউকে ভাগ করা যায় না। এই জন্য এটা কি ভাগ করাই যায় না, মানে এটা হচ্ছে অনির্ণেয়। 0 দ্বারা কাউকে ভাগ করলে সেটা নির্ণয় করাই যায় না, এই জন্য এটা কি হবে? অনির্ণেয় হবে। কিন্তু আপনি যখন 0-কে ভাগ করবেন 1 দ্বারা, বা 0-কে ভাগ করবেন 2 দ্বারা, বা 0-কে ভাগ করবেন 3 দ্বারা, তো ফলাফলটা কি হবে বলেন দেখি? এখানে 0ই হবে। দেখেন, এই যে 3/0, তাহলে আপনি কি করবেন? 0 × 3 0 হবে, তাই না? বলেন, ভাগ জি করা স্যার। যায়, 0-কে ভাগ করা যায়, বাট 0 দ্বারা ভাগ করা যায় না। এখন পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল এরকম, যে 0/0 এটা সমান কত, কে বলতে পারবেন? 0ই তো হবে স্যার, মানে এটা তো অনির্ণীয়। 0/0 এবার কি হবে? স্যার অনির্ণয় স্যার। এখন 0 দ্বারা ভাগ করলে হয় 0, 0 দ্বারা মানে 0-কে ভাগ করলে হয় 0, 0 দ্বারা ভাগ করলে হয় অনির্ণেয়। এখন বলেন স্যার, উপরেও 0 নিচেও 0, দুইটা কাটা, তাহলে অ্যান্সার হবে 1। না স্যার, কি হয় না বলেন? অনির্ণয় স্যার। এটা 0 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং কি হবে?
অনির্ণেয় অনির্ণেয় হবে। অনির্ণেয় অথবা বলা হয়ে থাকে অসংজ্ঞায়িত। কি বলা হয়ে থাকে? অসংজ্ঞায়িত বলা হয়ে থাকে। এটাও অসংজ্ঞায়িত, অনির্ণেয় বা অসংজ্ঞায়িত। এখন এটা কি অসীম বলা যাবে বলেন তো? অনেকে বলে থাকে এটা অসীম বা ইনফিনিটি। এটা কি বলা যাবে? ইনফিনিটি মানে অনেক মান হবে, এরকম কোনো মান হচ্ছে কি আসলে এটা আদতে? কখনো বলা সম্ভব না স্যার, এটা অনির্ণয়ই হবে। অনির্ণেয় হবে, হ্যাঁ, অসীম কিন্তু বলা যাবে না। এটা হচ্ছে মূলদ সংখ্যার অংশটুকু থেকে দেখলাম। ওকে, তো মূলদ সংখ্যার ইংলিশটা হচ্ছে রেশিওনাল নাম্বার। মূলদ সংখ্যার ইংলিশটা কি? রেশিওনাল নাম্বার। আর অমূলদ হচ্ছে ইররেশিওনাল নাম্বার। কিন্তু কিউ দ্বারা প্রকাশ করা হয়। ল্যাটিন শব্দ আছে কোশেন্ট, এই কোশেন্ট থেকে কিউটা এসেছে। ওকে, যার বাংলাটা হচ্ছে আমাদের মূলদ। মূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা গেলেই মূলদ সংখ্যা বলা হচ্ছে। এখন পি হচ্ছে লব, কিউ হচ্ছে হর। তার মানে বলতে পারি আমরা যে সংখ্যাকে লব আর হর আকারে প্রকাশ করা যায় সেটাই মূলদ সংখ্যা, বলা যায় তো। হ্যাঁ স্যার। অথবা এটাও বলতে পারি যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটাও মূলদ সংখ্যা। তো জি স্যার। ভগ্নাংশ না বলে আমরা লব আর হর বলবো। মানে লব আর হর আকার থাকলে একটা সংখ্যা ভগ্নাংশ হবে না কিন্তু। যেমন দেখেন, এই যে 4/2 লব আর হর আকার আছে, এটা কি ভগ্নাংশ? না স্যার, এটা এটা তো কিন্তু ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা। স্যার সহমৌলিক হতে হবে স্যার। সহমৌলিক হতে হবে, হ্যাঁ। তো এটা কি সহমৌলিক? বলেন, 4 আর 2। না স্যার, এটা সহমৌলিক না সহমৌলিক স্যার, না। কাটাকাটি যায় যে সহমৌলিক না। হ্যাঁ, এই যে এটা কি 2। এবার দেখেন তো 2 আর 1টা সহমৌলিক কিনা। 2 এর নিচে কিছু নাই মানে কি আছে? 1 আছে না। না স্যার। ওয়ান আছে তার মানে এটা কি মূলদ হবে নাকি হবে না বলেন? স্যার মূলদ সেক্ষেত্রে তো হবে এটা না মূলদ স্যার। হবে। তো মানে যে কোনো পূর্ণ সংখ্যা, মনে করেন 10, এটা কি মূলদ নাকি অমূলদ বলেন তো? স্যার এটা তো অমূলদ, এই অবস্থাতে অমূলদ। কেন 10 অমূলদ কেন হবে? এর নিচে কিছু নেই মানে তো 1 আছে। ও হ্যাঁ হ্যাঁ, রাইট। এর নিচে কিছু নেই মানে তো 1 আছে। এই জন্য জি স্যার। মূলদ সংখ্যাকে মূলত ভাগ করা হয় দুইটা ভাগে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তার মানে এই পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা আছে সমস্ত পূর্ণ সংখ্যায় কি হবে? মূলদ। মূলদ। আবার ভগ্নাংশগুলো কি হবে? মূলদ হবে। ঠিক মূলদ আছে। হবে। এখন পূর্ণ ওকে। সংখ্যা কোনগুলো? আমরা যখন সংখ্যা রেখা করেছিলাম একটু খেয়াল করে দেখেন, সেই ছোটবেলায় পড়েছিলেন, মনে আছে কিনা? সংখ্যা রেখায় থাকে 0, 1, 2, 3 ডট 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 ইনফিনিটি। আবার এদিকে থাকে -1, -2 ডট 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 মাইনাস ইনফিনিটি। এই যে সংখ্যা রেখায় যে সমস্ত মানে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়ে থাকে? পূর্ণ পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যা। মানে সংখ্যা। শূন্য সহ মানে অখণ্ড, হ্যাঁ, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড হতে হবে। ঋণাত্মক তো ভগ্নাংশ হইতে পারে না, বলে 0.12 হইতে পারে কিনা? এ তো পূর্ণ শূন্য সংখ্যা সহ না স্যার, সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয়ে থাকে পূর্ণ পূর্ণ সংখ্যা। সংখ্যা। তো যত পূর্ণ সংখ্যা আছে এই সবগুলো পূর্ণ সংখ্যায় কি হবে? মূলদ হবে। আবার মূলদ। ভগ্নাংশগুলো মূলদ হবে। এখন আসেন পূর্ণ সংখ্যাকে ভাগ করা হয় 3 ভাগে। কিরকম দেখেন, এই যে একটা হচ্ছে ধনাত্মক পার্ট, একটা হচ্ছে 0, আর একটা কি ঋণাত্মক অংশ। এই ঋণাত্মক জন্য পার্ট। পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা হয়, একটা ধনাত্মক, একটা 0, আর একটা কি। ঋণাত্মক। তো ধনাত্মক সংখ্যা কোনগুলো? ধনাত্মক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে কোন পর্যন্ত বলেন? ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি। কি এগুলো পর্যন্ত? ধনাত্মক সংখ্যা এবং এই সংখ্যাগুলোকে বলা হয়ে থাকে স্বাভাবিক সংখ্যা। আপনারা স্বাভাবিক সংখ্যা সম্পর্কেও পড়েছেন। স্বাভাবিক সংখ্যা যাকে প্রকাশ করা হয় n দ্বারা। তো ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4 ডট 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 কোন পর্যন্ত? ইনফিনিটি ইনফিনিটি। পর্যন্ত। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম আছে, তার নামটা হচ্ছে কি বলেন তো? গণনাকারী সংখ্যা। আমরা যখন কোনো কিছু গণনা করি তখন গণনার শুরুতেই কি বলি? 1 বলি কিনা? যে হ্যাঁ কোনো স্যার। কিছু জি। গণনার শুরুতে 1 বলা হয়। গণনা করা হয় ওইগুলো দ্বারা, 1, 2, 3, 4 দ্বারা। এই জন্য এগুলোকে বলা হয়ে থাকে গণনাকারী সংখ্যা। এবার আসেন 0। 0কে কি বলা হয়ে থাকে? 0 হচ্ছে নিরপেক্ষ সংখ্যা, যারা ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার পার্থক্য নির্দেশ করে। যা ধনাত্মকও নয়, যা ঋণাত্মকও নয়। 0 থেকে বড় হইলে হবে ধনাত্মক, 0 থেকে ছোট হইলে হবে ঋণাত্মক। ওকে, এটা হচ্ছে 0। এখন কথা হচ্ছে স্যার একদিকে থাকলো ঋণাত্মক, আর এই যে এটা মিলিয়ে নিলে হবে, এটা হবে অঋণাত্মক। খেয়াল করবেন, এই পুরোটা মিলে কি হয়? অঋণাত্মক। অঋণাত্মক। তার মানে অঋণাত্মক সংখ্যা নাম তো শুনেছেন, অঋণাত্মক, তাই না? ওটা কিন্তু জি। প্রকারভেদে আসবে না। কেন আসবে না? কারণ অঋণাত্মক সংখ্যার সংজ্ঞা হচ্ছে এরকম যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয়ে থাকে অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক। তাহলে অঋণাত্মক সংখ্যার উদাহরণটা কেমন হবে?
উদাহরণটা হবে এরকম 0 1 2 3 4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এটা হবে অঋণাত্মক সংখ্যা। মানে ধনাত্মক সংখ্যার সাথে আমি যদি শূন্য দিয়ে দেই তাহলে সেটা কি হয়ে যাবে? অঋণাত্মক। অঋণাত্মক। এখন শূন্য বাদ দিয়ে ওই যে 1 2 3 4 কে অঋণাত্মক বলতে পারবো? বলেন তো। না। ওটা না ওটা স্যার। হয়ে যাবে তখন আবার আমাদের ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা হয়ে যাবে। তাহলে এখন বলেন, স্বাভাবিক সংখ্যায় কি শূন্য থাকবে নাকি থাকবে না? স্যার থাকবে না তো, স্বাভাবিক সংখ্যা তো শূন্য শূন্য থাকবে স্বাভাবিক না স্যার। সংখ্যায় কিন্তু শূন্য থাকবে না, শূন্য থাকবে অঋণাত্মক সংখ্যায়। অরিজিনাল এবার সংখ্যা। আসেন ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা আমাদের আবার তিন প্রকার, একটা মৌলিক সংখ্যা, একটা যৌগিক সংখ্যা, আর একটা হচ্ছে ওয়ান। তার মানে কি, ওয়ানটা আলাদা একটা সংখ্যা, এই ওয়ান মৌলিকও না, আবার এই ওয়ান কি না, যৌগিকও না, ওয়ান আলাদা একটা সংখ্যা। এখন বলেন তো, ওয়ান মৌলিক না কেন বা ওয়ান যৌগিক না কেন? তো প্রথমে একটু সংজ্ঞা দেখার চেষ্টা করি। আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে মোটামুটি সবাই অবগত আছি। মৌলিক সংখ্যা কাকে বলা হয়? যে সংখ্যাকে ওয়ান এবং ওই সংখ্যা ব্যতীত বা উক্ত সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই কি, সেটাই হচ্ছে মৌলিক মৌলিক সংখ্যা। সংখ্যা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনাকে প্রশ্ন করা হলো, আপনি যে শুধু পরীক্ষার এমসিকিউ পরীক্ষায় যেটা আসবে সেটার জন্য পড়বেন তা কিন্তু না, আপনাকে ভাইবারও তো সম্মুখীন হতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে এটা প্রশ্ন করা হলো যে বলেন দেখি, ওয়ান কেন মৌলিক না অথবা ওয়ান কেন যৌগিক না? কেউ বলতে পারবেন? স্যার ওয়ান হচ্ছে স্যার গণনার একক, এই জন্য স্যার এটা মৌলিক না যৌগিক না। ওয়ান গণনার একক না, না উভয় বলা স্যার যাবে। ওয়ান হচ্ছে যে ওয়ান এবং ওই সংখ্যা তো আর এখানে না, এখানে তো শুধু ওয়ান দিয়ে ভাগ যায়। মৌলিক সংখ্যা, ওয়ান এবং যৌগিক সংখ্যা। আচ্ছা আমরা দেখি, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আপনারা মোটামুটি সবাই জানেন, এই যে যে ভাইটা বললেন মাত্র, যেটা বললেন এটা কিন্তু রাইট, হ্যাঁ এটাও সঠিক। এখন আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। মৌলিক সংখ্যা কাকে বলে? তো মৌলিক সংখ্যা কাকে বলে, এটা সংজ্ঞাটা কিন্তু আমরা একটু আগে বললাম, যে যে সংখ্যাকে ওয়ান এবং উক্ত সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এটা বোঝানোর জন্য আমরা আপনাদের উৎপাদকটা বের করার চেষ্টা করি, উৎপাদক বা বলতে পারি গুণনীয়ক, এগুলো বের করে ফেলি। একটা সংখ্যা নিচ্ছি, মনে করেন 12 একটা সংখ্যা নিলাম। বলেন তো 12 এর উৎপাদক কি? উৎপাদক মানে কি? উৎপাদক হতে উৎপাদক বলতে বোঝায় একটা সংখ্যাকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটা হচ্ছে উৎপাদক। এখন বলেন 12কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 2 3 4 6 এবং 12। 6 এবং 12, এগুলো হচ্ছে 12 এর উৎপাদক। এখন এই সংজ্ঞায় বলবো এরকম ভাবে, দেখেন মৌলিক সংখ্যা হইতে গেলে আমাকে দুইটা উৎপাদক লাগবে, একদম ফিক্সড। কয়টা উৎপাদক লাগবে বলেন? দুইটা। দুইটা। আর যৌগিক সংখ্যা হতে গেলে দুইয়ের অধিক উৎপাদক লাগবে। দুইয়ের অধিক মানে কি? তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, 10টা হইতে পারে, 100টা হইতে পারে, হ্যাঁ দুইয়ের অধিক আচ্ছা উৎপাদক লাগবে। এখন দেখেন, আমরা একটা সংখ্যা নিলাম 2, বলেন তো 2কে কি কি দ্বারা ভাগ করা যায়? 1 স্যার আর 2 ওয়ান ছাড়া এবং দুই। আর অন্য 2 কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? না। যাবে না। এই জন্য দেখেন উৎপাদক কয়টা পাইছি, দুইয়ের দুইটা। দুইটা। বিধায় 2 মৌলিক সংখ্যা। 3-এর উৎপাদক কি কি বলেন তো? 1 আর 3, এক আর দুইটা তিন। উৎপাদক পাইছি। আর কোনো কিছু পাইছি উৎপাদক? না। পাই নাই। এবার 4-এর উৎপাদক কি কি হবে বলেন দেখি? 1 2 1 2 4। 4। 2-এর অধিক পাইছি কিনা? হ্যাঁ জি স্যার। বিধায় 4 হচ্ছে যৌগিক সংখ্যা। 5-এর উৎপাদক কি কি বলেন? 1 আর 1 এবং 5, 5। 1 আর 5 দুইটা, তাই 5 হচ্ছে মৌলিক। 6-এর উৎপাদক কি কি? 1 2 1 3 2 6 3 এখানে উৎপাদক কয়টা পাইছি? 4টা। 4টা। 2 এর অধিক। 2-এর অধিক পাইছি, তাই এটা যৌগিক। যৌগিক। 7-এর উৎপাদক হচ্ছে 1 আর 7, তাই 7 মৌলিক। 8-এর উৎপাদক হচ্ছে 1 2 4 8, তাই 8 যৌগিক। 9-এর উৎপাদক 1 3 9। 10-এর উৎপাদক কি হবে? 1 2 2 2 5 8 10। দেখুন 5 9-এর উৎপাদক এখানে 1 3 আর 9, তিনটা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না। বা 2-এর অধিক তো হয়েছে, 2-এর অধিক হয়েছে বিধায় সেটা যৌগিক। 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 এখানে 10-এ 2-এর অধিক পাইছি তাই যৌগিক, মানে এরকম। এখন তো বুঝছেন, হ্যাঁ? তার জি মানে স্যার। এই যে মৌলিক সংখ্যায় দেখেন বলা হচ্ছে সংজ্ঞা কি, যে সংখ্যাকে ওয়ান এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 2-কে 1 দিয়ে ভাগ করা যায় এবং 2 দিয়েই ভাগ করা যায়। 3-কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দ্বারাই ভাগ করা যায়। এছাড়া কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় বলেন? যায় না। না। বিধায় এগুলো মৌলিক সংখ্যা। তো আমরা সহজে বলতে পারি যে সংখ্যা
উৎপাদক সংখ্যা 2টি তাকে মৌলিক সংখ্যা বলা যায়। হ্যাঁ জি, স্যার, আর যেই সংখ্যার উৎপাদক সংখ্যা 2 এর অধিক তাকে বলা হয় যৌগিক। যৌগিক সংখ্যা। এখন বলেন 1 এর উৎপাদকটা আসলে কয়টা? 1 কে কি দ্বারা ভাগ করা যায়? ওয়ান স্যার ওয়ান 1 এ দিয়েই হয়। 1 দ্বারাই ভাগ করা যায়, আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? না স্যার, না তাহলে 1 স্যার, এর উৎপাদক কয়টা পাইছি? একটা। একটা। তাহলে এটা কি যৌগিক হওয়ার শর্ত সিদ্ধ করছে? না স্যার, এটা যৌগিকেরও কোনো শর্তের ভিতরে যায় না যৌগিক এবং শর্ত মৌলিক সিদ্ধ করেনি, মৌলিকেরও শর্ত মৌলিক কোনো সিদ্ধ করেনি। বললো কেন? মৌলিক হতে গেলে দুইটা শর্ত, মানে দুইটা উৎপাদক থাকা লাগবে, এর কি দুইটা আছে? নাই। না স্যার, না আবার যৌগিক হতে গেলে 2 এর বেশি লাগবে, এর কি দুই এর বেশি আছে? না নাই। না স্যার। স্যার। সুতরাং এই জন্যই 1 মৌলিকও না 1 যৌগিকও না। 1 এর উৎপাদক শুধুমাত্র 1, একটি সংখ্যা, বিধায় 1 আলাদা একটা সংখ্যা। বোঝা গেছে? তো 1 জি কেন স্যার। যৌগিক নয় বা 1 কেন মৌলিক নয়, এই অংশটুকু কিন্তু এখানে ক্লিয়ার। স্যার সবই ঠিক আছে স্যার, কিন্তু একটা প্রশ্ন ছিল যে স্যার এখানে অন মানে এই যে আপনি ক্যালকুলেশন করে স্যার যেভাবে বের করলেন, এটা একটা শর্টকাট এক কথায় বলতে গেলে সেক্ষেত্রে মানে উত্তরটা কি আসবে? যে 1 কেন অন কেন মৌলিক নয় যৌগিক বা বা 1 কেন যৌগিক যৌগিক নয়, বা কেন মৌলিক নয়? হ্যাঁ হ্যাঁ এটাই তো বললাম যে মৌলিক হতে গেলে উৎপাদক লাগে 2টি এবং যৌগিক হতে লাগে উৎপাদক লাগে 2 এর অধিক। তো 1 এর কেবলমাত্র একটা উৎপাদক, এজন্য এটা মৌলিক হওয়ার শর্তও সিদ্ধ করে না, যৌগিক হওয়ার শর্তও সিদ্ধ করে না, এজন্য এটা মৌলিকও নয়, এটা যৌগিকও নয়, এটা আলাদা একটা ওকে। সংখ্যা, স্বতন্ত্র একটা সংখ্যা। ও 1, ও একাই 100। জি স্যার। ঠিক আছে? ওকে। এবার আসেন মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা একটু বেশি জানার চেষ্টা করব। হ্যাঁ, মৌলিক সংখ্যা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে, বুঝছেন? তো এই অংশটুকু থেকে মাথায় রাখতে হবে, যেহেতু প্রশ্ন এখান থেকে আসে, তাই এটাকে মানে খুব গুরুত্বের সহিত রাখতে হবে। এই যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টি। এই 25টি মৌলিক সংখ্যা আপনাকে জানতে হবে। এরপরে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 21টি। এটা জানতে হবে। অর্থাৎ 1 থেকে 200 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে বলেন তো? 46টি মৌলিক সংখ্যা 40টি। আছে। এই 46টি মৌলিক সংখ্যা আপনাকে খুব সুন্দর করে জানতে হবে। ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার বলেন। স্যার শূন্য কেন জোড় সংখ্যা স্যার? শূন্য কেন? জোড় সংখ্যা। শূন্য কেন জোড় সংখ্যা? প্রতিটি সংখ্যার মাঝেই, মানে একটা জোড় হইলে পরেরটা হবে বিজোড়, প্রতিটি বিজোড় সংখ্যার পরের সংখ্যা বিজোড় সংখ্যা, প্রতিটি জোড় সংখ্যার আগের সংখ্যা বিজোড় সংখ্যা। এখন মানে দুইটা বিজোড় সংখ্যা পর পর থাকে না, 1 2 3 4 5। প্রতিটি বিজোড় সংখ্যা কি পর পর আছে নাকি মাঝখানে একটা করে সংখ্যা আছে? আশা করি স্যার জোড় মাঝখানে একটা সংখ্যা। করে সংখ্যা আছে সংখ্যা স্যার। আছে। তার মানে দুইটা বিজোড় সংখ্যার মাঝে একটা কি থাকবে? জোড় জোড় সংখ্যা সংখ্যা। থাকবে। এখন -1 এটাও তো ঋণাত্মক, বাট সেটা কি সংখ্যা? বিজোড় না জোড়? বিজোড়। বিজোড় স্যার। বিজোড়। তাহলে এই যে এটাও বিজোড় এটাও বিজোড়, তাহলে এর মাঝে একটা জোড় লাগবে কিনা আপনার বলেন? জি স্যার, লাগবে স্যার। এর জি স্যার। মাঝের সংখ্যাটাই শূন্য কিনা বলেন? জি শূন্য স্যার। স্যার। তাহলে শূন্য জোড় ছাড়া বিজোড় হওয়ার সমান আছে কখনো? না নো। স্যার। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই যে মৌলিক সংখ্যার যে বিষয়বস্তুগুলো আছে এখানে দেখেন যে 1 থেকে 200 পর্যন্ত 46টি মৌলিক সংখ্যা, এটা জানতে হবে। আপনাদের লেকচার শিটে একটু ফিরে আসি, এটা এখানে আবার আমি আসব। এখানে আসার পূর্বে আমরা একটু 4 নাম্বার টাইপ, সরি 4 নাম্বার না, 3 নাম্বার টাইপ থেকে ঘুরে আসি। টাইপ 3-এ দেখেন লেখা আছে মৌলিক সংখ্যা সংক্রান্ত। এখানে মৌলিক সংখ্যার সংজ্ঞা দেওয়া আছে, মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো পড়বেন। হ্যাঁ, এগুলো আপনাদের পড়ার জন্য রাখা হয়েছে। এই যে 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যার তালিকা দেখেন, সুন্দর করে কিন্তু এই তালিকাটা দেওয়া আছে। এই তালিকার মধ্যে মৌলিক সংখ্যাগুলোকে সুন্দর করে আপনারা এটিএম করবেন। আবারও বলছি, এগুলো কি করতে হবে? এটিএম করতে হবে। এটিএম বলতে কি বোঝায় স্যার? এই যে 1 থেকে 10 পর্যন্ত 2 3 5 7, 11 থেকে 20 পর্যন্ত 11 13 17 19, 21 থেকে 30 পর্যন্ত 23 29, 31 থেকে 40 পর্যন্ত 31 37, 41 থেকে 50 41 43 47, 51 থেকে 60 পর্যন্ত দুইটা মৌলিক সংখ্যা 53 এবং 59, 60 61 থেকে 70 পর্যন্ত দুইটা 61 67, 71 থেকে 80 71 73 79, 81 থেকে 90 83 89 এবং 91 থেকে স্যার 100-তে রয়েছে একটা 97। এখন এই যে এখানে টোটাল 25টা মৌলিক সংখ্যা আছে, এই 25টা মৌলিক সংখ্যা বলেছি এটিএম করবেন। এটিএম বলতে কি স্যার? এক টানা মুখস্থ করবেন, বুঝছেন? এগুলাকে কেউ যে শর্টকাটে মনে রাখা যায় কিনা, কোনো কৌশল আছে কিনা, এগুলোর দিকে যাবেন না, এক টানা মুখস্থ রাখবেন এগুলো। এই মুখস্থ করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক। হ্যাঁ, যদি কেউ শর্টকাট সূত্র করতে যান ভাই, এত টাইম পাবেন না। হ্যাঁ, এটা মুখস্থ রাখার চেষ্টা করেন, কয়েকবার পড়েন, দেখেন মুখস্থ হয়ে যাবে।
সবগুলো আপনি জানেন, এই সবগুলো সংখ্যায় আপনি চিনেন, জাস্ট কয়েকবার আপনাকে পড়তে হবে। পাশাপাশি নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে পরীক্ষায় আসে। এবং এই যে এখানে আওয়ার যে অংশটুকু আছে পরবর্তীতে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা, এবার দেখেন 101 থেকে 200 পর্যন্ত 21টা মৌলিক সংখ্যা। এই যে এখানেও কিন্তু 21টা আছে। তো এই দুইটা ছক আপনারা হাতে লিখেন, হাতে লিখে সুন্দর করে পড়ার টেবিলে রেখে দেন। ওকে, উঠতে বসতে দেখবেন হয়ে যাবে। 101 থেকে 110 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা পরীক্ষায় যদি আসে তোমাদের পারতে হবে। কয়টা মৌলিক সংখ্যা? 4টা। কি কি? 101, 103, 107, 109। এরকম ভাবে 111 থেকে 120 পর্যন্ত 113 হচ্ছে মৌলিক সংখ্যা, একটাই রয়েছে। এভাবে আপনারা পড়বেন। আবার পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, 191 থেকে 200 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? 191 থেকে 200 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা, 191, 93, 97 এবং 99, এই 4টা মৌলিক সংখ্যা। এগুলো একটু সুন্দর করে মুখস্থ রাখবেন, তাহলেই হবে। এই মৌলিক সংখ্যা থেকে প্রশ্নগুলো কেমন ধরনের এসেছিল বিগত সালে একটু দেখার চেষ্টা করি, চলেন। এই যে এখানে কয়েকটা কোশ্চিন দেওয়া আছে। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? নাম্বার 1 কোশ্চিন, অ্যান্সার করেন তো কোনটা মৌলিক সংখ্যা হবে? নিচের 143, কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? এই যে 143 স্যার। 143 না, 47 মৌলিক। হ্যাঁ, এই জন্য জানতে হবে এগুলো। হ্যাঁ, 143 মৌলিক সংখ্যা নয়, ওটা যৌগিক সংখ্যা। ওকে, সরি স্যার। এবার ওকে, দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা? তো 72ও মৌলিক নয়, 63ও মৌলিক নয়, 87ও মৌলিক নয়। এটা অ্যান্সারটা কি হবে? কোনোটিই নয়। এরপরে দেখেন প্রশ্ন বলছে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? এখন কিন্তু আপনি ঘাবড়ে যাবেন। তো 1 থেকে 30 পর্যন্ত লেখেন, লেখেন, আপনি গুনেন। দেখেন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, কয়টা আছে দেখেন? 10টি 4, স্যার। 4, 8 আর 2 এ 10টা। তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট 10টি। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? অন্তর মানে কি? অন্তর মানে পার্থক্য, মানে বিয়োগফল। তাহলে 140 থেকে বড় কত মৌলিক সংখ্যা? 41। আর 100 থেকে ছোট মৌলিক সংখ্যা 97। অন্তর চেয়েছে, পার্থক্য, বিয়োগ করে দেন, কত হবে এখানে? 6 আর এখানে হবে 5। অ্যান্সারটা হচ্ছে 56, এই যে অ্যান্সারটা 56। এবার 50 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? 50 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড়। বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? 97। আর ক্ষুদ্রতম হচ্ছে 53। গড় মানে কি? যোগ করব, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে 7 3 10 আর হচ্ছে যে 15, 150 ভাগ 2 কত হবে? 75। তাহলে গড় হবে 75। গড় মানে কি? গড় মানে হচ্ছে সমষ্টি ভাগ মোট সংখ্যা। তাহলে সমষ্টি ভাগ মোট সংখ্যা করে ফেললাম। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাদের বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলোতে এসেছে। সো সেক্ষেত্রে এগুলো প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এবং শুধু এগুলো কেন, আরো নতুন নতুন প্রশ্ন তৈরি হতে পারে। এখন আপনি যখন মৌলিক সংখ্যাগুলো খুব ভালোভাবে আয়ত্তে রাখবেন, খুব ভালোভাবে জানতে পারবেন, হ্যাঁ, তাহলে কি যে কোনো প্রশ্ন অ্যান্সার করা সম্ভব কিনা বলেন? এই জন্য জি সম্ভব স্যার। স্যার। মৌলিক সংখ্যাগুলো 1 থেকে 200 পর্যন্ত, আমি আবারও বলছি 1 থেকে 200 পর্যন্ত মুখস্থ রাখবেন। 100 পর্যন্ত না, 200 পর্যন্ত মুখস্থ রাখবেন। আচ্ছা, এই যে অনিকা, তাবাসসুম, তৃপ্তি, আপনি হ্যান্ড রাইজ করে আছেন, কারণটা কি ম্যাডাম? আমার এখানে সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, মানে সুযোগ দেওয়া হয়েছে স্পেসিফিক্যালি, কিন্তু যে কেউ কথা বলতে পারছে না এমনটা না। আপনার কথা বলার ইচ্ছা করলে আপনি আনমিউট করে কথা বলতে পারেন। অনিকা, তাবাসসুম, তৃপ্তি, কিছু বলবেন ম্যাডাম? বলেন না স্যার, কিছু বলতাম না। বলতে পারেন, হ্যাঁ, সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, আপনার জাস্ট আনমিউট করে কথা বলবেন। ওকে। আচ্ছা, এই মৌলিক সংখ্যা দেখলাম। এই মৌলিক সংখ্যার পরে দেখেন আরেকটা আছে আমাদের, কি? সহমৌলিক সংখ্যা। এই সহমৌলিক সংখ্যাটা একটু দেখার চেষ্টা করি, যেহেতু মৌলিক সংখ্যার সাথেই সহমৌলিক কথাটা কি সামঞ্জস্যপূর্ণ না? তো চলেন জি দেখে স্যার। আসি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা আসলে কাকে বলে? তো কাকে বলে উদাহরণটা বা সংজ্ঞাটা একটু পরে দিই, আগে উদাহরণটা দেখি। মনে করেন যে ওই যে আমি লিখেছিলাম মূলত সংখ্যা কাকে বলে, পি স্যার বাই লব কিউ আর হর আকারের সংখ্যাকে। কাটাকাটি না গেলে কিন্তু আবার সহমৌলিক। বলা হচ্ছে পি ও কিউ কি হতে হবে বলেন? সহমৌলিক। ওকে, আবার কিউ নট ইকুয়াল 0, এটা মূলত সংখ্যার ক্ষেত্রে। এখন ওখানে কিন্তু সহমৌলিক ছিল, তো সহমৌলিক জিনিসটা কি দেখার চেষ্টা করি। সহমৌলিকটা হচ্ছে এরকম, মনে করেন যে আপনার একটা 2 আছে আর 3 আছে, দুইটা সংখ্যা কিন্তু সহমৌলিক হবে। এখানেও পি একটা সংখ্যা, কিউ একটা সংখ্যা, তাই সহমৌলিক লেখা ছিল।
একা একা একটা সংখ্যা কখনো সহমৌলিক হয় না। এখানে 2 ও 3 সহমৌলিক। কি করে সহমৌলিক? 2 এর উৎপাদক হচ্ছে 1 আর 2, 3 এর উৎপাদক হচ্ছে 1 আর 3, 2 এর উৎপাদক হচ্ছে 1 আর 2, 3 এর উৎপাদক হচ্ছে 1 আর 3। এখন দেখেন দুইটা সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো উৎপাদক আছে কি? নো স্যার। দুইটা সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নাই, কেবলমাত্র একটাই সাধারণ উৎপাদক। তো আমরা এভাবে বলতে পারি যে দুটি সংখ্যার মধ্যে, আবারও বলি, যে দুইটি সংখ্যার মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না তাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। কি বললাম? যে দুইটি সংখ্যার মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না তাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। এবার দেখেন 3 আর 5 সহমৌলিক হবে নাকি হবে না বলেন? সহমৌলিক স্যার। এর মধ্যে জি স্যার, 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক আছে মনে হয়? নাই। না স্যার, আচ্ছা বলেন তো 3 আর 12 সহমৌলিক হবে নাকি হবে না? হবে না। 3 4 12। এটা কিন্তু সহমৌলিক না। কেন না? কারণ স্যার এখানে উৎপাদক 1 আর 3, আর 12 উৎপাদক 1 2 3 4 6 12। এই যে 1 তো আছে, আবার দেখেন 3 ও আছে। 1 ছাড়া অন্য সংখ্যা থাকলে এটা সহমৌলিক হবে না। ঠিক আছে? স্যার তাহলে কি এভাবে বলা যায় যে যেসব সংখ্যার গসাগু 1 যেসব সংখ্যার গসাগু 1 সেটাই সহমৌলিক। হ্যাঁ, এটা বলা যায়। সহমৌলিক? স্যার। হুম। স্যার, যেসব সংখ্যার গসাগু 1 সেটা সহমৌলিক সংখ্যা। ঠিক আছে, এটা চলে। আরেকটা শর্টকাটে ট্রিক্স বলি। ব্যাপারটা হচ্ছে আপনাকে পরীক্ষায় তো নির্ণয় করতে বলবে, তাই না? কোনটা সহমৌলিক কোনটা সহমৌলিক নয়। আপনি কি করবেন? আপনি দুটো সংখ্যা ভাগ করবেন। এই যে মনে করেন 3 আর 12 ভাগ, কাটাকাটি করা যাবে নাকি যাবে না বলেন? যাবে স্যার। যাবে স্যার। কাটাকাটি করা যাচ্ছে, কাটাকাটি করা গেলে সহমৌলিক হতে পারবে না, আর কাটাকাটি করা না গেলে সহমৌলিক হবে। সহমৌলিক। যেমন আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি। এই যে একটা প্রশ্ন আছে এখানে, দেখেন এই যে নিচের কোন জোড়টি সহমৌলিক? নিচের কোন জোড়টি সহমৌলিক? তো এখানে অ্যান্সারটা কি হবে? দেখেন 4 আর 6 কাটাকাটি করা যায় কি দ্বারা বল? 2 দ্বারা। 12 আর 17, এই যেটা অ্যান্সার। 6 আর 9 3 দ্বারা ভাগ করা যায়, 9 আর 12 3 দ্বারা ভাগ করা যায়, তাই না? অ্যান্সারটা জি কি হবে এখানে? 12 আর 17 হবে। তারপরে এই যে আরেকটা প্রশ্ন আছে, নাম্বার 1, নিচের কোন সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক? নাম্বার 1, নিচের কোন সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক? মোহাম্মদ আলী ভাই কমেন্ট করেছেন। স্যার গ দাগ 8 এবং 28 কোন নাম্বারটাই স্যার? 12 আর 19 না 17? 15 আর 12 22 হবে। ক নাম্বার স্যার? 15 আর 22। স্যার 15 আর 22 হবে 15 স্যার। আর 22, গুড। 15 এখানে আর 22। কোন সহমৌলিক, এটা ভাগ হচ্ছে করা যায়। পরস্পর সহমৌলিক। কেন? কারণ এখানে 15 এবং 22 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো উৎপাদক নাই, তাই এটা সহমৌলিক সংখ্যা। জি স্যার। আচ্ছা, এখানে নিখুঁত সংখ্যার কথা বলছি, নিখুঁত সংখ্যা দেখে আসি। নিখুঁত সংখ্যা বা আমরা বলতে পারি আদর্শ সংখ্যা, অথবা বলতে পারি আমরা পারফেক্ট নাম্বার। যদি ইংলিশে বলার চেষ্টা করি তাহলে কি হবে সেটা? পারফেক্ট নাম্বার। তো আদর্শ সংখ্যা কাকে বলে? বলে স্যার আদর্শ সংখ্যা আবার হয় কেমন হয়? মানুষ আদর্শ হয়, আদর্শ মানুষ, সংখ্যা আবার আদর্শ কেমনে হয়, তাই না? কিছু কিছু সংখ্যা আছে আদর্শ সংখ্যা, যেমন 6 একটা আদর্শ সংখ্যা। কেন আদর্শ সংখ্যা একটু দেখি। 6 উৎপাদক কি কি বলেন তো? 1 2 3 এবং 6। 6 উৎপাদক তো 6 হবে, এটা তো কমন কথা, তাই না? ওই 6টা বাদ দিয়ে বাকি যে উৎপাদক গুলো আছে যোগ করি, কত হয় দেখেন তো? 3 আর 2 এ 5, 5 আর 1 এ 6। অর্থাৎ 6 মানে যে সংখ্যার উৎপাদক সমূহ যোগ করলে আবার ওই সংখ্যাটি ফিরে পাওয়া যায়, তাকেই বলা হয় আদর্শ সংখ্যা। এখন 6 উৎপাদক হচ্ছে 1 2 3 এবং 6, তো 6 যোগ করলে কি আর 6 পাওয়া যাবে নাকি? ওইটা বাদ দিয়ে, হ্যাঁ, ওই 6 এর নিজস্ব যে উৎপাদক 6 ওটা বাদ দিয়ে অন্যান্য গুলো যোগ করতে হবে। 3 2 1, এগুলোকে বলা হয় প্রকৃত উৎপাদক। হ্যাঁ, এগুলোকে বলা হয় প্রকৃত উৎপাদক। তাহলে 6 এর প্রকৃত উৎপাদক হচ্ছে 1 2 এবং 3। তাহলে এই তিনটা যোগ করলে কি হচ্ছে? 6 হচ্ছে, তাই 6 একটা আদর্শ সংখ্যা, পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা। এরপর আরেকটা উদাহরণ আছে, সেটি হচ্ছে 28। 28 একটা পারফেক্ট নাম্বার। কিরকম দেখেন? 28 কে ভাগ করি, কি কি ভাগ করা যায়? 1 দ্বারা যায়, 2 দ্বারা, 4 দ্বারা, 7 দ্বারা, 14 দ্বারা এবং 28 দ্বারা।
তো 28 কি নেওয়া যাবে? 28 বাদ দিয়ে 14 আর 7 যোগ করলে কত হবে? 21। 21 আর 4 25, 25 আর 2 27, 27 আর 1 28। তো এই যে 6 28 এটা কি সংখ্যা? আদর্শ সংখ্যা। আদর্শ নিচের সংখ্যা। কোনটি নিখুঁত সংখ্যা? অ্যান্সারটা কি হবে এখানে? নিখুঁত সংখ্যাটা 6 হবে। হয়। এরকম খুব বেশি সংখ্যা আসে না, এটাই একটা পরীক্ষাতে এসেছিল। তো আমরা কয়েকটা সংখ্যা মুখস্থ রাখবো, এখানে বই দেওয়া আছে আপনাদের লেকচার শিটে। 6 28 496 8128। ওকে, এই চারটা সংখ্যা মনে রাখি তাহলেই হবে। Yes. তাহলে আমাদের টাইপ 3 এবং টাইপ 4 মানে মৌলিক সংখ্যা সমমৌলিক সংখ্যার এই অংশটুকু শেষ। এবার আসেন আমাদের প্রথম যে অংশটুকু ছিল যেখান থেকে আমরা শুরু করছিলাম সেই অংশটুকু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা এখানে ছিলাম। আচ্ছা, এখান থেকে আরো বেশ কিছু বিষয় যে আমাদের রয়েছে, আমরা কিছু কিছু অঙ্ক এমনিতে প্র্যাকটিস করতে পারি। চলুন দেখে আসি। এই যে টাইপ 1-এ চলে আসি। এখানে দেখেন এগুলো নর্মাল কোশ্চেন, এগুলো আপনাদের পারার কথা। দেখেন প্রশ্ন কি বলেছে, 4 নম্বর থেকে শুরু করি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অন্তর কত হবে ভাই বলেন দেখি এবার আপনারা। স্যার এটাও পরীক্ষায় আসে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই যে এটা, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এই যে এটা। অন্তর বিয়োগ করলে কত হবে বলেন তো? 1। 1 এই 1 হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখেন এটা 0 1 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার ফলাফল, সরি বিয়োগফল। এটা আপনি যে হাসতেছে আমরা, এটা 31তম বিসিএস আসছে। এরপর প্রাইমারি সহকারী মানে আপনার উপজেলা থানা শিক্ষা অফিসার এটিওতে আসছে। এগুলো কি খারাপ পরীক্ষা বলেন? সেখানেও কিন্তু না স্যার এসেছে। এগুলো কঠিন কঠিন না হোক, বাট প্রশ্ন মানে যে কঠিন হবে তা কিন্তু না। হ্যাঁ, সহজ কঠিন মিলিয়ে প্রশ্নগুলো হয়ে থাকে। তো এটা দ্বারা বৃহত্তম সংখ্যা কি হবে বলেন? 310। 210 আর কি হবে ক্ষুদ্রতমটা? 1023। 1023 তো বিয়োগ করলে হবে 7, হাত থাকবে 1, 2 রেখে 3 থাকবে এখানে 8, 1 2, 2 1 8 7। অ্যান্সারটা হচ্ছে 2 1 8 7 এর এখানে। নাম্বার 2, স্যার কে যেন বলছে 0123 0 1 2 3 বলে ফেলাইছে না? হ্যাঁ, গুড। 3 এই অঙ্কের জন্যই তো বৃহত্তম পরীক্ষায় আসে। সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 3 অঙ্কের বৃহত্তর সংখ্যা এবং ক্ষুদ্রতর সংখ্যা পার্থক্য। 3 অঙ্কের বৃহত্তর সংখ্যা ট্রিপল নাইন। 899 স্যার গ অ্যান্সার হবে। গ নাম্বার 899 999 199 - 100 কত হবে? 899। তাহলে 1 নম্বরের অ্যান্সার কি হবে? 899। ওই সরি 2 নম্বরে। 1 নম্বর 0 1 2 3 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। 1 2 3 4 5 অঙ্কের বৃহত্তর সংখ্যা। স্যার গ নাম্বার হবে গ। গ নাম্বার হবে, শেষের ডিজিট গ। যেটা 55444। ওকে, দেখাইলাম না, আশা করি এগুলো পারবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা বেসিক পর্ব থেকে একটু শুরু করি। দেখেন কি বলেছে। এই 0/0 সমান কত? স্যার অনির্ণীয়, ওই যেটা প্রথমে। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কোনটি? 1 1। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে কি বলা হয়? সংখ্যা। মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা এই মূলদ সংখ্যা বললে হবে, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। ইন্টিজার নাম্বার। 5 5 5 এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত? 50 50। গুড। 50 টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 আমাদের কমপ্লিট নাকি? 4টা টাইপ আমাদের আছে, 6টা টাইপ। হ্যাঁ, আমরা 4টা টাইপ শেষ। এখন একটু খেয়াল করি, এখান থেকে একটু দেখার চেষ্টা করি। আমরা ছকটা দেখছিলাম, ছকটা একটু দেখি। তবে এই যে এটা একটু দেখার চেষ্টা করি, রোমান প্রতীক। হ্যাঁ, আপনারা এই রোমান প্রতীকগুলো একটু দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই অঙ্কগুলো দেখবেন। এটা 1 2, এটা হচ্ছে 50, এটা হচ্ছে যে 100, এটা 5 10, ডি হচ্ছে 500, এম হচ্ছে 1000। এই কয়টা মনে রাখবেন। স্যার এর আগে তো কখনো দেখি নাই, 10 পর্যন্ত জানা ছিল। হ্যাঁ, 10 পর্যন্ত জানা ছিল। 10 পর্যন্ত যদি আপনাদের প্রশ্ন দিই, দেখেন অনেকে বলতে পারবেন না। আচ্ছা বলেন তো এইটার মান কত হবে? স্যার 19। 19 হবে শিওর? জি স্যার স্যার 10 পর্যন্ত যেহেতু জানি সেই হিসাবে তো এটা 19 হওয়াটাই উচিত। 19 হবে। আর এটা কত হবে? স্যার 21। এটা 21। জি স্যার। এটা 19। আমরা অনেকেই এটাকে 21 বলে ফেলি। থ্যাংক ইউ, আপনারা রাইট অ্যান্সার দিয়েছেন এই জন্য। অনেকেই এটাকে 21 বলে ফেলি।
যে স্যার 10 11 11 আর 10 কত? 21 জি মানে স্যার এই যে এটা তো 11 তাই না? তো অনেকে বলে ফেলে এটা 11 আর 10 কত হইলো? 21 হইলো, অনেকে এভাবে বলে ফেলে। তো প্রথম অংশটুকু সিঙ্গেল থাকে, হ্যাঁ, পরের গুলো যুক্ত থাকে যুক্ত রোমান জি স্যার সংখ্যাগুলোর ক্ষেত্রে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে, দেখেন রোমান সংখ্যায় এম 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 ডি সি এল, হ্যাঁ, এক্স এক্স ভি আই আই, এটা সমান হয়। ও মাই গড, মাথা ঘুরে যাবে এটা কিন্তু একটা পরীক্ষায় এসেছেও, হ্যাঁ, এমন না যে আমি এমনি এমনি দিয়েছি। তো আসলে পরে কঠিন হয়। এম এর মান কত? এটা খেয়াল, এম এর মান কত? এম এর মান হচ্ছে 1000, এম এর মান ছিল 1000। তাহলে এখানে 1000 1000 আছে কয়টা? 3টা। তাহলে হবে কত? 3000 3000। 3000 3000। ডি এর মান কত? স্যার ডি এর মতো তো খেয়াল নাই, মানে দেখলাম এই ফার্স্ট এই যে ডি, ডি এর মান হচ্ছে 500। 500 জি স্যার ডি এর মান 500, তাহলে এখানে যোগ হবে এটা 500। সি এর মান কত ছিল? 100। সি এর মান ছিল ডি এর 100। মান এল এর মান 50, নাকি ভুল 50 হলো কিনা? সি 50 মনে হয়। না ঠিক আছে, সি এর মান 100, এল এর 50। মান 100 এর মান এখন 50 এটা কত? 20। আর 20 এটা কত? 7। 4। 20 আর 7 একবার লিখে দিই। 27 এখন এই যোগ করলে যেটা হবে অ্যান্সার, সেটা রাইট অ্যান্সার। হ্যাঁ, তো 7 5 2 7, তারপরে 1 5 আর 6 6 3 3777 9। না না না, সরি, 5 আর 6 না স্যার এই পাশে 5 থেকে 6 6 হবে হ্যাঁ আর 3 3 6 7। 3677 জি স্যার অ্যান্সারটা হচ্ছে এরকম। হুম, বোঝা গেছে? জি স্যার এর আগে এখন কখনো কোনোদিন দেখি নাই যে 10 এর উপরে মান আছে স্যার পরীক্ষায় তো চিন্তাও হয় নাই যে থাকতে পরীক্ষায় পারে এরকম একটা প্রশ্ন এসেছিল, হ্যাঁ, এরকম আসতে পারে, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, তো আসলে পরে তো কঠিন হয়ে যাবে, স্যার তাই না? বাট মানগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু সহজ, কঠিন মোটেও না। জি স্যার আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের যে অংশটুকু আছে এখানে, যেটা আমরা দেখছিলাম, বলেছিলাম আবারও ফিরে আসবো এই আলোচনায়। এই আলোচনায় ফিরে আসি আবারও। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি সমস্ত কিছুই কিসের মধ্যে আছে বলেন তো? মূলদ সংখ্যার মধ্যে আছে। মূলত মূলদ সংখ্যার পূর্ণ সংখ্যা, এটা দেখলাম, এগুলো দেখলাম। এখন ভগ্নাংশ পর্বটা কি আছে? বাকি আছে। আপনাদের ভগ্নাংশ পর্ব থেকে আলাদা একটা ক্লাসই নেওয়া হবে, হ্যাঁ, আবারও বলি, ভগ্নাংশ পর্ব থেকে আলাদা একটা ক্লাসই নেওয়া হবে। তবু আমরা একটু হালকা আলোচনা করবো আজকে। ভগ্নাংশ দুই প্রকার, একটি হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ, অপরটি হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। এই যে সাধারণ ভগ্নাংশ, এই সাধারণ ভগ্নাংশের আরেকটা নাম আছে, তাকে বলা হয় সামান্য ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের অপর নামকে কি বলা হয় বলেন? সামান্য ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশকে বলা হয় সামান্য ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কাকে বলা হয়? যে ভগ্নাংশকে লব আর হর আকারে প্রকাশ করা হয় তাকেই বলা হয় সাধারণ ভগ্নাংশ। আর যে ভগ্নাংশে দশমিক দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় কি? দশমিক ভগ্নাংশ। এখন এই সাধারণ ভগ্নাংশ আমাদের দুই প্রকার, আসলে এটা হচ্ছে তিন প্রকার, বুঝছেন? একটা প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। মূলত মিশ্র ভগ্নাংশই অপ্রকৃত, এই জন্য লেখা হয়ে থাকে। বাট ওই আমাদের যে বোর্ড বইটা আছে প্রাইমারি স্কুলের ক্লাস 2 3 বইগুলোতে, ওই বইগুলোতে তিন প্রকারের কথা লেখা আছে, হ্যাঁ। একটা হচ্ছে প্রকৃত, একটা অপ্রকৃত এবং একটা মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যারা লব ছোট কিন্তু হর বড়, সেটা হচ্ছে প্রকৃত। অপ্রকৃত কি? লব বড় কিন্তু হর ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত। আর মিশ্র কি? একটা পূর্ণ সংখ্যা থাকবে, সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। মূলত মিশ্র ভগ্নাংশ এক ধরনের অপ্রকৃত ভগ্নাংশ। এবার আসেন দশমিক। দশমিক ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা কি বলেন? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তো সসীম কোনগুলো? এই যে 2.57 সসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু এটাও অসীম। অসীম আবৃত একটু পরে বলছি, আলোচনা করছি, অসীম আবৃত। আর এটা কার থেকে আসছে বলেন তো? অমূলদ থেকে আসছে, অসীম অনাবৃত। খেয়াল করে দেখেন, যদি অসীম আবৃত হয় সংখ্যাটা কি হবে? মূলদ। আর যদি অসীম অনাবৃত হয় সংখ্যাটা কি হবে? অমূলদ। অমূলদ তাহলে আবৃত আর অনাবৃত হালকা একটু পার্থক্য আছে ওইখানে, এই পার্থক্যটা খুব ভালো করে বুঝতে হবে। চলুন আমরা একটু আলোচনা করি এখন এই আবৃত আর অনাবৃত। হুম, স্যার আবৃত তো অসীম, পৌনঃপুনিক আসবে স্যার। হ্যাঁ, অসীম আবৃত, আর একটা হচ্ছে অসীম অনাবৃত। অসীম অনাবৃত। তো অসীম আবৃত যদি হয়
সেটা আসবে কই থেকে বলেন? মূলদ, সেটা হবে মূলদ। আর অসীম অনাবৃত হবে কই থেকে? অমূলদ। অমূলদ থেকে, অমূলদ। এখন আমরা দেখার চেষ্টা করি যে আসলে কোনটা কেমন হয়ে থাকে। মনে করেন আপনার কাছে সংখ্যা দিলাম 2.5732 4013 ডট 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 ডট। এটা আমাদের অসীম দশমিক সংখ্যা। এখন এই যে 2.57324013 এর পরে কোন সংখ্যাটি হবে? কোনো আইডিয়া আছে কারো যে কি হইতে পারে এরপরে? না স্যার, নাই, না আইডিয়া স্যার। নেই। আমরা আইডিয়া করতে পারছি না। হ্যাঁ, আরেকটা সংখ্যা লিখি দেখেন। 2.5732 732 ডট 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 ডট। এটাও আমাদের অসীম দশমিক সংখ্যা। কিন্তু এই যে 732 এর পরে কত হবে এটা আইডিয়া করা যাবে? জি স্যার, জি স্যার। কত হবে? 732। 732 আবার আবারও 732। 732 রিপিট হচ্ছে একই সংখ্যাগুলো। তো ব্যাপারটা হচ্ছে যে অসীম দশমিক সংখ্যায় লাস্ট সংখ্যার পরে কি হচ্ছে আমি আইডিয়া করতে পারছি না, কল্পনা করতে পারছি না, ওইটা হচ্ছে অনাবৃত। আর যদি আইডিয়া করা যায়, কল্পনা করা যায়, সেটা কি হবে? সেটা হবে আবৃত। আবৃত। এখন আবৃত বলতে কি বুঝি স্যার? 2.572। দেখেন এখানে 732 732 732 732 বারবার বারবার রিপিট হচ্ছে, বিধায় এটিকে লেখা যায় 2.5732। দেখুন রিপিট শুরু হয়েছে কই থেকে? শুরু হয়েছে 7 থেকে, আর শেষ হয়েছে কোথায় গিয়ে? 2 এ গিয়ে। 7 থেকে 2 পর্যন্ত এই সবগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে, কিন্তু মাঝের সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে না। না থাকলেও দেখেন 3 এর উপরে পৌনঃপুনিক আমি দিই নাই, এবং কখনো হবেও না। সেটা যদি আপনি এখানে পৌনঃপুনিক দেন সেটা কি হবে? ভুল হবে, দেওয়া যাবে না। একটা সংখ্যায় সর্বোচ্চ 2টা পৌনঃপুনিক থাকতে পারে, একটাতে প্রথম এবং একটাতে শেষে। এখন কথা হচ্ছে এর মাঝে পৌনঃপুনিক না থাকলেও সেটা রিপিট কিন্তু হয়েছে, মানে ওটা পৌনঃপুনিকের কাজ করেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করেন আপনার পাশে 2 পালোয়ান আছে। হুম, একটা মনে করেন যে পালোয়ান, এ হচ্ছে 2 নাম্বার পালোয়ান। এখন এই 2টা পালোয়ান যদি একজনকে পাহারা দিয়ে নিয়ে যায়, তাহলে ওর কি কোনো শত্রুপক্ষ আক্রমণ করবে তাকে? বলেন। হ্যাঁ, না স্যার। ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই রকম। আচ্ছা, নিজেও একটু দেখি, পালোয়ান তখন। একটু সবর করবেন, বলেন। এখন কথা হচ্ছে দেখেন, তাহলে আমরা অমূলদ, এটা হবে কি সংখ্যা বলেন? অমূলদ সংখ্যা। আর এটা কি হবে? এটা হবে মূলদ সংখ্যা। এখন আমরা অনেকে বলে থাকি যে অসীম দশমিক সংখ্যা অমূলদ সংখ্যা। ঠিক আছে কথাটি, কিন্তু এটাও তো অসীম, এটা কি অমূলদ বলা যাবে বলেন? না এটা স্যার। কিন্তু না, এটা হচ্ছে মূলদ। এটা মূলদ। এই জন্য অসীম দশমিক সংখ্যা হইলে অমূলদ হবে না, যদি অসীম আবৃত হয় সেটা কিন্তু কি হয়ে যাবে? মূলদ হবে। মূলদ। আচ্ছা, এখন আমরা এই যে আবৃত থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তরটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা একটা সুন্দর একটা টপিক শিখতেছি এখন, সেটি হচ্ছে আবৃত, আবৃত দশমিক। আবৃত দশমিক থেকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর শিখব। সাধারণ ভগ্নাংশে কিভাবে রূপান্তর করা যায় সেটি শিখব। তো সাধারণ ভগ্নাংশটা কেমন, দশমিক নাকি লব আর হর আকার বলেন তো? লব আর হর আকার থাকবে সাধারণ ভগ্নাংশটা। আচ্ছা, এই যে অনিকা তাবাসসুম তৃপ্তি লিখেছেন, স্যার আমি কথা বললে ক্লাসে শোনা যাচ্ছে না, আমাকে যদি সেটিংটা জানাই দেন ভালো হতো। স্যারের কথা শুনতে পারছি বাট আমি বললে শুনছেন না। আপনি আনমিউট করবেন না, আনমিউট না করলে কিভাবে শুনবো? আগে তো আনমিউট করেন, আনমিউট করে না কথা বলবেন। হ্যাঁ, আনমিউট না করে কথা বললে শোনা যাবে? দেখুন আপনার পাশে, মানে জুম আইডি, মানে আপনার যে জুমের ক্লাসটা করছেন, স্ক্রিনের বাম সাইড নিচের দিকে একটা চিহ্ন আছে, হ্যাঁ, মিউট এবং আনমিউট দেখবেন লেখা আছে। এখন সম্ভবত আনমিউট লেখা আছে। হ্যাঁ, সালাম আলাইকুম স্যার, আমি একটা একটা কথা বলতাম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইজান, বলেন। আমার ওই যে স্যার 16 তারিখে আমি লেকচার শিটের ফর্মটা পূরণ করেছিলাম, কিন্তু স্টক সীমিত বলতেছে, তো এটা কিভাবে কি করব? ও স্টক সীমিত।
জি জি। মানে তাহলে হয়তো বা এখন কোনো হার্ড কপি নাই। হুম, ও এই জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এবারে আমরা একটা সংখ্যা লিখি, দেখেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি লেকচার শিট নিতে চাই। কিভাবে নিব এই সম্পর্কে যদি একটুখানি বলতেন স্যার প্লিজ। আচ্ছা, এগুলো পরে বলি আপু, আপাতত ক্লাস করি, হ্যাঁ, জি শেষে কথা স্যার। বলি। 1.23557 মনে করেন হ্যালো 3 স্যার। পৌনঃপুনিক আছে আর 7 উপর পৌনঃপুনিক। হ্যালো, শোনা যাচ্ছে না? জি বলেন, যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। তৃপ্তি ম্যাডাম বলেন। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ও আচ্ছা স্যার। এখন আমাদের সবাইকে মিষ্টি খাওয়ান, আমরা কথা শুনতে পাচ্ছি আপনার। আপনি ঠিক কথা আছে বলা স্যার। শিখছেন। দেখেন, এটা কি সংখ্যা বলেন? আমাদের আবৃত দশমিক সংখ্যা। এখান থেকে আমরা এটাকে রূপান্তর করব কিসে? সাধারণ ভগ্নাংশে। তো সাধারণ ভগ্নাংশটা হয় কি আকার বলেন তো? লব আর হর আকার। সবাই একসঙ্গে লিখবো, হ্যাঁ। সাধারণ ভগ্নাংশটা হয় লব আর হর আকার। বিধায় এটা যেহেতু লব আর হর আকার হবে, তাই আমি মাঝখানে টানটা দিয়ে দিলাম। উপরে লিখবো লব, নিচে লিখবো কি? হর। এখন এটাকে আমরা কি করব? প্রথমে দেখব যা আছে তাই লিখে নিব, হ্যাঁ। প্রথম কাজ হচ্ছে এখানে যা আছে তাই লিখে নিব। কি কি আছে? 1 2 3 5 7 আছে, তাই 1 2 3 5 7 লিখে নিলাম। দেখুন, 10 একের পরে দশমিক ছিল, আমি দশমিক লিখি নাই। পৌনঃপুনিক ছিল, পৌনঃপুনিকও দিইনি, জাস্ট সংখ্যাগুলো লিখে নিয়েছি শুধু। লিখে নেওয়া শেষ। এরপরে মাইনাস করব। কাকে মাইনাস করব স্যার? যে সমস্ত সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই সেগুলো মাইনাস করব। তাহলে বলেন কি কি মাইনাস করব? স্যার 1 2 এবং 5। 1 2 আর 5, তাই না? জি না স্যার। স্যার, 1 অনেক 2। কথা হচ্ছে স্যার 5 এর উপরে না থাকলেও 5 এর উপরে পৌনঃপুনিক আছে, কারণ তার দুই পাশে আছে, ও ইয়েস রাইট, সরি স্যার। 1 আর 2। এইবার লবের কাজ শেষ, লবে আর কোনো কাজ নাই। তাহলে কি কি করলাম? লবে যা আছে তাই লিখে নিয়েছি, এরপরে বিয়োগ করেছি। কাকে বিয়োগ করেছি? যার উপরে পৌনঃপুনিক নাই সেগুলো বিয়োগ করেছি। ওকে, এবার হরের কাজ। হর বলতে কি বুঝি? ভগ্নাংশ বুঝি। এখন বলেন তো ভগ্নাংশটা কোথায়? এই 1 ভগ্নাংশ নাকি এই অংশটুকু ভগ্নাংশ? ডানের দশমিকের ডান সাইডে, দশমিকের পর থেকে। জি স্যার। দশমিকের পর থেকে। তার মানে এই হরের কাজটা হবে দশমিকের পরে, এর পূর্বে নাই, বুঝছেন? দশমিকের জি ডান সাইডে হবে এই হরের কাজ। আপনি দশমিকের বামের অংশটুকু কাউন্ট করা যাবে না এখানে। এখন বলেন এখানে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আছে কয়টা? স্যার 3টা, 3 5 এবং 7। এই দুইটা। 3টা স্যার। 3টা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, তাই 3টা 9 হবে। যতগুলা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থাকবে আর একটা ততগুলো 0 হবে। 9 হবে, আর যতগুলোতে থাকবে না ততগুলো 0 হবে। নাই কয়টা? একটা, তাই একটা 0। কিন্তু স্যার এখানে পৌনঃপুনিকের জন্য স্যার ডিরেক্টলি 9 কেন হবে? অ্যাকচুয়ালি মানে যে কোনো এটা ক্ষেত্রে ফিক্সড। পৌনঃপুনিক থাকলে এটা হয়ে থাকে 9। পৌনঃপুনিক মানে এটা বারবার রিপিট হয়, হ্যাঁ। ওকে। পৌনঃপুনিকটাই হচ্ছে বারবার রিপিট হয়। পৌনঃপুনিক না থাকলে ওখানে 1 আসতো দশমিকের জন্য, হ্যাঁ, ঠিক আছে। পৌনঃপুনিকটাই শুরু হয় 9 থেকে, মানে পৌনঃপুনিকটা মানে পুনঃ কাজটা হবে কখন হয় বলেন? মনে করেন যে 0 বাদ দেন, 0 বাদ দিয়ে মানে 1 2 3 4 5 6 7 8 9, 9 এর পরে আপনি আবার কি বলবেন? 9 পরে 0 আবার আপনি 1 থেকে আসবেন, তাই না? বলেন মানে 0টা বাদ ওইখানে, হ্যাঁ। 0টা। এই জন্য পৌনঃপুনিক অংশটুকু 9 থেকে শুরু হয়ে থাকে। তাহলে এই দেখেন, আমরা যদি এখন ক্যালকুলেশন যদি করি, এখানে হবে কত? 5, এখানে হবে 4 3 2 1 আর 9 9 9 0। দেখেন তো আমার ছিল আবৃত দশমিক ভগ্নাংশ। এবার সেখান থেকে আমরা সাধারণ ভগ্নাংশ পেয়েছি কিনা? জি স্যার। আচ্ছা, এবার আরেকটা, হ্যাঁ, এবার আপনাদের প্র্যাকটিস। বলেন, আপনাকে যদি বলা হয়ে থাকে এরকম যে 2.43 তার উপরে পৌনঃপুনিক, এটা কি হবে বলেন দেখি? 243 মাইনাস 24 243 মাইনাস 3 243 মাইনাস কি করব? মাইনাস 24 24 ডিভাইডেড 90, ডিভাইডেড একটা পৌনঃপুনিক একটা 9 আর একটা একটা পৌনঃপুনিক 9, ছাড়া একটা 0। একটা 0। অ্যান্সার করলো আমরা, এখানে 9 হবে, হাত থাকবে 1, এখানে 3 হবে, 1 2, 219 ভাগ হবে 90। ওটা বুঝছেন? হুম, জি স্যার।
কারো কোনো মানে আপত্তি আছে? স্যার স্যার বুঝি নাই। স্যার 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 একটা কোশ্চেন স্যার স্যার। আমি সহমৌলিকটা বুঝতে পারি না, একটু যদি আবার বুঝাই দিতেন। কোনটা বুঝেন নাই? সহমৌলিক। কেন সহমৌলিক কি করছে আপনাকে? স্যার বুঝতে শুরুতে যে যে বলছেন যে কেন ওইটা সহমৌলিক হচ্ছে, মানে ওই জিনিসটা আমি বুঝতে পারতেছিলাম না। এটা বুঝতে কারো কোনো স্যার অসুবিধা আছে বলেন? এটাতে একটু না। অসুবিধা আছে স্যার। যেহেতু বলেন। স্যার 24 যে মাইনাস করলেন স্যার, এই 24টা স্যার একটু মানে অ্যাকচুয়ালি আমি আগেরটাও মানে ওইটা আমি শুনতে পাইনি আর কি। শোনেন, এই 243 সংখ্যাটিতে মাইনাস 24। যে সমস্ত অঙ্কের ওপরে পৌনঃপুনিক থাকবে না সেগুলো মাইনাস করতে হবে। তো এখানে বলেন ওকে কার ওকে কার উপরে পৌনঃপুনিক নাই, স্যার 2 আর 4। এই জন্য 2 আর 4 মাইনাস হয়েছে। ওকে স্যার, ঠিক আছে স্যার, বাকিটুকু বলছি। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমাদের 1 2 3 4 টাইপ হয়ে গেছে। এবার আমরা একটু চলে আসি 6 নাম্বার টাইপে। হ্যাঁ, এই যে 6 নাম্বার টাইপ। 6 নাম্বার টাইপে এখানে প্রশ্ন আছে, এটা আপনারা অ্যান্সার দেন তো কি হবে। নাম্বার সরি ক না, সরি 1 নাম্বার আর কি। কি হবে অ্যান্সারটা? খ নাম্বার হবে স্যার, 43 ডিভাইডেড 90। 43/90 হবে স্যার। 0.47 এর উপর পৌনঃপুনিক, এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে? 43/90 হবে। এখানে 43/90। আছে 47, মাইনাস করব কাকে? 4। 4 পৌনঃপুনিক আছে একটা, 9 হবে, পৌনঃপুনিক ছাড়া আছে একটা, তাহলে অ্যান্সার হচ্ছে 43/90। এই সবাই বুঝছেন তো নাকি? স্যার জি স্যার। এখানে দশমিকের কোনো কাজ হবে না? দশমিক আছে যে। দশমিক আসতো কি হয়েছে, আমার সমস্যা কোথায়? দশমিক থাকলো তো কি হয়েছে? দশমিকের কাজ হবে না কোথায়? দশমিকের কাজ করছি জন্য তো 90টা লিখছি এখানে। আচ্ছা আচ্ছা। দশমিক ছাড়া কি পৌনঃপুনিক হয় নাকি? পৌনঃপুনিকটাই হয় দশমিকের জন্য। আপনি এখন পূর্ণ সংখ্যা লিখছে 1 2 3, তারপর পৌনঃপুনিক, এটা কি হবে? না স্যার, এটা তো ভুল সংখ্যা। দশমিক তো থাকবেই। 2 নাম্বার দেখেন, 0.2 এর উপরে পৌনঃপুনিক, এর সামান্য ভগ্নাংশ কোনটি? কি ভগ্নাংশ বলেছে বলেন? সামান্য। সামান্য সামান্য মানে কি? সাধারণ ভগ্নাংশ, সামান্য সাধারণ। ভগ্নাংশ। তাহলে 0.2 এর উপর পৌনঃপুনিক, এটা কি হবে বলেন? 2/9। স্যার 2/9। 2/9 স্যার, ক নাম্বার উত্তর হবে। এই বুঝছেন তো সবাই নাকি? জি স্যার। তাহলে এখন যে কোনো আবৃত দশমিক সংখ্যা দেওয়া যদি হয় আপনাদেরকে, এবং যদি বলা হয় যে এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে, পারবেন না করতে? ইনশাআল্লাহ পারবো স্যার। ওকে, এবার আমরা যে আলোচনা করব আমাদের মানে আজকের লাস্ট টপিকস আলোচনা, হ্যাঁ, এটা সব থেকে বড় আলোচনা, সেটি হচ্ছে আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যা। মূলদ এবং অমূলদ। এখন বলেন স্যার কি বলেন, এটাই তো শুরু থেকে আলোচনা করছেন, আবার বলছেন এটা আমাদের লাস্ট আলোচনা, তাই না? তো শুরু থেকে আমরা মূলদ অমূলদ সংখ্যা দেখছিলাম, এবার আমরা মূলদ অমূলদ সংখ্যার নির্ণয়ের কৌশলগুলো দেখব, কিভাবে নির্ণয় করা যায়। হ্যাঁ, যে আমরা আইটেমটা করব এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এখান থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। এবার 19তম নিবন্ধন পরীক্ষাতে আপনারা তো নিবন্ধনে নিয়োজিত হয়েছেন, এবার কিন্তু এখান থেকে প্রশ্ন মিস হবে না। আচ্ছা, নিবন্ধন প্রথমবারের মতো কি দিবেন, নাকি এমন কেউ আছেন স্যার দ্বিতীয়বার দিব এবার? স্যার প্রথমবার। কেউ নাই দ্বিতীয়বার দিব? প্রথম। স্যার স্কুল 2 দিয়েছিলাম, এবার দ্বিতীয়বার হবে। স্যার প্রথমবার এমনকি স্কুল 2 তে দিব এইচএসসি পাশে। আচ্ছা, সমস্যা নেই। দ্বিতীয়বার দিব। আপনারা যেখানেই পরীক্ষা দেন, মানে প্রথমবার বা দ্বিতীয়বার যাই বলেন না কেন, মানে এটা মনে করেন যে আপনার লাইফে আর পরীক্ষা দিবেন না, মানে নিবন্ধন পরীক্ষা যেন আর দেওয়া না লাগে, বুঝছেন? কেন এটাই আমাদের শেষ নিবন্ধন হয়ে থাকে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আর এখানে আমি একটা নর্মালি একটা কথা বলি, দেখুন আপনাদের প্রশ্ন প্যাটার্নটা তো পরিবর্তন হবে, এটা আপনারাও জানেন, হ্যাঁ, কিন্তু এই 100 তো ঠিক থাকবে, এই 100 তো কোনো পরিবর্তন নাই, যে 100-র জন্য প্রিপারেশন আপনারা নিচ্ছেন এখন। জি স্যার। পরিবর্তনটা হবে আপনার সাবজেক্টিভ, বিষয়ভিত্তিক। তো এটা কি হবে পরের বিষয়। হ্যাঁ, এই যে 100 নম্বর, পূর্বে যেমন এখানে 40 নম্বর পেলেই পাস করা যেত, এবার কিন্তু এই সিস্টেম থাকবে না। এখানে কিন্তু 100 নম্বরের মধ্যে আপনাকে সর্বোচ্চ নম্বর পাওয়া লাগবে, মানে আপনার দুইটা মিলিয়ে নম্বরটা যোগ হবে। আপনার এই 100 আর বিষয় ভিত্তিকের 100, এই 200 নম্বরটা মিলিয়ে কিন্তু আপনাকে 5 নম্বরটা দেওয়া হবে। তো সেক্ষেত্রে 40 পেলেই পাস করব, ওই যে মেন্টালিটি, ওটা বাদ দিতে হবে।
এখানে টার্গেট রাখবেন। স্যার, আগে তো প্রিলিমিনারি নাম্বারটা যোগ হতো না, এবার কি ওইটা হবে? আপনাদের তো লিখিত পরীক্ষা থাকবে না, শুধু প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, এরপরে ভাইবা দিবেন। তো এটা যোগ না করে করবে কোনটা যোগ বলেন? মানে সাবজেক্টিভ সহ একসাথে তাহলে একসাথে হয়ে যাবে পরীক্ষা না? হবে, হ্যাঁ। ও আপনারা আচ্ছা। 49 বিসিএস পরীক্ষা যেভাবে হয়েছে সেই স্যার ভাবে পরীক্ষাগুলো হবে আপনাদের। আর এই জন্য এখনো সার্কুলার দিচ্ছে না, বুঝছেন? পরীক্ষা যে স্যার আগের কিন্তু মতো নিত। ভয় লাগতেছে যে এত অল্প সময়ের মধ্যে পাবো কিনা। বলা তো হচ্ছে সার্কুলার ডিসেম্বরেই দিয়ে দিবে, সময় তো খুবই কম হয়ে যাবে। সেটা বলা যাচ্ছে না, তবে এখন বাংলাদেশের এই যারা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ার কাজে আছে, তারা তো মনে করেন যে মানে খেতে বসলেও একটা সার্কুলার দেয়, খাবার থেকে উঠলেও আরেকটা সার্কুলার দেয়। হ্যাঁ, জি স্যার, তা আবার শক্ত সার্কুলার। বিসিএস এর তো একদম ভাইভা এবং নিয়োগ সহ ডেট দিয়ে দিয়ে দিছে একদম দিয়েছে। তো এই জন্য এখন ব্যতিক্রম। একটু নড়ে চড়ে বসতে হবে। হ্যাঁ, জি স্যার। মানে গা ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। এখানে স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমি এবারে স্কুল 2 পর্যায়ে আবেদন করতে যাচ্ছি। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি বর্তমানে। হুম। তো এখন সাবজেক্টিভ বিষয়টা আমি বুঝতে পারছি না। যে স্কুল 2 তে সাবজেক্টিভ বিষয় বলতে কি বুঝাতে চাচ্ছে সেটা বুঝতে পারিনি। আপনার আপাতত যে 100 নম্বরের প্রিপারেশন আপনি নিচ্ছেন, এটা প্রিপারেশন নেন, এটা সবার কাছে কমন। হ্যাঁ, এটা তো মিস হবে না, বুঝছেন? এখন থাকবেই। এখন সাবজেক্টিভের প্রিপারেশন স্কুল 2 তে বাংলা আর ইংলিশে পরীক্ষা হয়। বাংলা থেকে 50, ইংলিশ থেকে 50, এই 100 নম্বরের পরীক্ষা লিখিত হইতো আগে। এখন লিখিত হবে না, এমসিকিউ তে আসবে। আবার আনুষঙ্গিক কিছু পরিবর্তনও করতে পারে, এতটুকুই। হ্যাঁ, জি স্যার। ঠিক স্যার আছে। একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার, মানে জানি না আর কি। স্যার বলছি এখানে কি স্যার এনটিআরসি কি স্যার, যেহেতু আমি ফার্স্ট টাইম, মানে এখানে কি কোনো নেগেটিভ মার্কিং আছে? অবশ্যই আছে, হুম, 0.25 নেগেটিভ নম্বর। স্যার আমি জানতাম না তাই জিজ্ঞাসা করছি স্যার, বাট সেটা কি পয়েন্ট 0.25 25? 25। ওকে স্যার। আচ্ছা, এখন প্রাইমারির মতো যদি নিবন্ধন কর্তৃপক্ষ বলে যে না আমরা 0.25-এ থাকবো না, আমরা 0.50-তে নিব, প্রাইমারি যেরকম আগে 0.25 ছিল, এবছর থেকে কিন্তু 0.50 নেগেটিভ নম্বর। এখন নিবন্ধন যদি চায় যে না আমিও 0.50 করব, করতে পারে সেইটা। এখন তো সব নতুন নতুন সবাই বসেছে, সত্যি কথা বলছি, সবাই কিন্তু জি নতুন স্যার। বসেছে। হ্যাঁ, এনটিআরসি এর চেয়ারম্যান থেকে শুরু করে মানে যে কমিটির সদস্য সবাই নতুন। তো নতুন বসার পরে তাদের যা মন চায় সেটাই করে, বুঝছেন? সব জায়গাতে প্রাইমারি জি তো স্যার। সেম কাজটা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশনও তাই হচ্ছে। হুম। যাই হোক, আমরা এগুলো আলোচনা করে পরে করি, আমরা এই টপিকটা শেষ করে ফেলি, তাহলে আমাদের আজকের পড়াটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটু মনোযোগ দেন সবাই, আপাতত আর কথা না বলি। তো আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা পড়েছি। সংজ্ঞাটা কি ছিল? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কি আকারে? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি বাই কিউ আকারে প্রকাশযোগ্য। পি বাই কিউ আকারে প্রকাশযোগ্য, সেটা কি হবে? মূলদ সংখ্যা। মূলত আর এটা কি সংখ্যা। হবে বলেন? এটা পি বাই কিউ আকারে প্রকাশযোগ্য নয়। পি বাই কিউ আকারে প্রকাশযোগ্য নয়, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। 2 নাম্বার লেখেন, সকল পূর্ণ সংখ্যা। সবাই লেখেন, কষ্ট করে লিখে দেন। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। আমরা একটু মিউট রাখি আপাতত, কেউ কথা না বলি। হ্যাঁ, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। উদাহরণ কি স্যার? এই যে প্রশ্ন করা হলো, 0 কি ধরনের সংখ্যা? 0 হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, বিধায় 0 একটা মূলদ সংখ্যা। এরপরে প্লাস বা -1, এটাও কি মূলদ সংখ্যা। +-2 মূলদ সংখ্যা, +-3 মূলদ সংখ্যা। যত পূর্ণ সংখ্যা আছে পৃথিবীতে সবকিছুই হবে আমাদের মূলদ সংখ্যা। 3 নাম্বার লেখেন, সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা কি হবে? সসীম দশমিক সংখ্যা মূলদ হবে। সসীম দশমিক বলতে 2.31 সসীম দশমিক সংখ্যা। 5.732889 কি এটা? এটাও সসীম দশমিক সংখ্যা, সুতরাং এটা কি হবে? মূলদ সংখ্যা। যত সসীম দশমিক সংখ্যা আছে সবগুলোই হবে আমাদের মূলদ সংখ্যা। নাম্বার 4 লেখেন, অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা কিন্তু অসীম দশমিক সংখ্যা কিন্তু পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়, সেটি কি হবে? সেটি মূলদ হবে। সেটি মূলদ।
অথবা আমরা সহজে বলতে পারি যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। উদাহরণটা কেমন? 2.5737373 ডট 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 ডট। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা অসীম দশমিক সংখ্যা, কিন্তু এটাকে কি করা যায় বলেন তো? এটাকে 2.573 পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়, আর পৌনঃপুনিক আকারে প্রকাশ করা গেলে সেটা কি হবে? মূলদ হয়ে যাবে। নাম্বার 4। ওকে, লেখা হয়েছে নিশ্চয় 4 পর্যন্ত। এবার আসেন আমরা পরবর্তীতে আমাদের অমূলদ সংখ্যায় চলে আসি। অমূলদ সংখ্যা একটা লিখেছিলাম, পি বাই কিউ আকারের সংখ্যাগুলো প্রকাশ করা যায় না যেগুলো, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। 2 নম্বরে লেখেন অসীম অনাবৃত দশমিক সংখ্যা। অসীম অনাবৃত দশমিক সংখ্যাগুলো হবে কি? অমূলদ হবে। তো স্যার অসীম অনাবৃত কোনগুলো? উদাহরণগুলো লিখি। দেখেন 2.732187। যদি এ পর্যন্ত রাখি, এটা কিন্তু হয়েছে আমাদের সসীম দশমিক সংখ্যা। এটা কি সংখ্যা বলেন? এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। এখন এরপরে যদি আমি ডট 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 নিই, এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, আর এটা অমূলদ সংখ্যা, কারণ এখানে কোনো রিপিট আসার কোনো সম্ভাবনা নাই, বিধায় এটা আমাদের অসীম অনাবৃত দশমিক সংখ্যা, তাই এটা হচ্ছে অমূলদ। এরপরে আসেন নাম্বার 3। যে কোনো লেখেন যে কোনো মৌলিক সংখ্যার, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল বা ঘনমূল বা যে কোনো মূল, যে কোনো মূল কি হবে? অমূলদ হবে। অমূলদ। যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল বা ঘনমূল বা যে কোনো মূল হবে অমূলদ। এটা কেমন হবে স্যার? মনে করেন 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, 29 একটা মৌলিক সংখ্যা। 4টা মৌলিক সংখ্যা নিলাম। এখন এই যে 2 একটা মৌলিক সংখ্যা, এই 2 কে এটা কি করেছি? আচ্ছা নরমালি বলেন এই 2টা কি সংখ্যা? যদি বলা হয় 2 কোন ধরনের সংখ্যা? 2 হবে আমাদের মূলদ সংখ্যা, কিন্তু কারণ এটা পূর্ণ, এখন এটা মূলদ সংখ্যা, এই সবগুলোই মূলদ, কিন্তু √2 বলা হলো √2, এটা বর্গমূল। এরপরে এই যে কিউব √2, এটাকে বলা হয় ঘনমূল। তাহলে বর্গমূল বা ঘনমূল মানে বর্গমূল, এটা কি হবে? অমূলদ হবে। এটা কি হবে? অমূলদ হবে। অথবা এই যে কিউব √4√2 অথবা 5√2 অথবা 7√2, বা আপনাকে বলা হলো n√2, এটা কি ধরনের সংখ্যা? একমাত্র n√2 যদি n ≠ হয়, মানে n এর মান 2 ছাড়া অন্য যে কোনো সংখ্যা যদি হয়, হ্যাঁ, সেটা কি হবে? সেটা হবে অমূলদ। 2 ছাড়া অন্য যে কোনো সংখ্যা হইলো সেটা কি হবে? অমূলদ হবে। এটা অমূলদ 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 অমূলদ। কি বলছে এই জন্য? যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল বা ঘনমূল বা যে কোনো মূল কি হবে? অমূলদ হবে। তবে এগুলো বাদ দিচ্ছি, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়। আমি এখানে দেখি √2 একটা অমূলদ সংখ্যা, কিউব √2 একটা অমূলদ, √3 অমূলদ, √13 অমূলদ, √29 অমূলদ। তো কিউব √29 সেটাও কি হবে? এটাও অমূলদ হবে। দেখেন আপনাদের মনে আছে, আপনারা যখন ক্লাস 9-10-এ পড়েছেন, প্রথম অধ্যায় ছিল আপনাদের বাস্তব সংখ্যা। সে বাস্তব সংখ্যার ওই 1 পৃষ্ঠার পরেই ছিল প্রমাণ করো যে √2 একটা অমূলদ সংখ্যা। এ পড়ছেন জি স্যার, √2 নাকি ভুলে গেছেন? √5 √3 ছিল। হ্যাঁ, তাহলে প্রমাণ করো যে √2 একটা অমূলদ সংখ্যা। আপনারা কিন্তু প্রমাণ করে আসছেন √2 কোন ধরনের সংখ্যা? অমূলদ সংখ্যা। তো কেন? কারণ এটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার বর্গমূল সেটা সর্বদাই কি হবে? অমূলদ হবে। 3 নাম্বার। এবার 4 নাম্বার লেখেন পাই ই সর্বদাই অমূলদ। পাই এবং ই সর্বদাই কি হবে? সর্বদাই হবে অমূলদ সংখ্যা। দেখুন পায়ের মানটা অমূলদ। পায়ের মানটা আমরা কোন পর্যন্ত জানি? পায়ের মান আমরা জানি স্যার পাই তো সমান এরকম, যে স্যার পাই সমান হচ্ছে 3.1416, বাট এটুকুর মধ্যে সীমাবদ্ধ কিন্তু না। আপনাকে যদি বলে যে 3.1416 এটা কি মূলদ নাকি অমূলদ, আপনারা কমেন্ট করেন তো, কি হবে এটা? বলেন, এমনি বলেন, এটা কি মূলদ না অমূলদ? মূলদ। এইটুকু কিন্তু মূলদ, কিন্তু পায়ের মানটা এইটুকু না। এটা সসীম দশমিক সংখ্যা, তাই এটা মূলদ সংখ্যা। এটা সসীম দশমিক সংখ্যা, তাই মূলদ। কিন্তু পায়ের মানটা কত?
3.14159623 এরকম ডট 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 আরো মান আছে। এটা কি বলেন তো? এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। আবৃত হবে? আবৃত হয় নাই, সুতরাং এটা কি অমূলদ সংখ্যা, তাই পাইটা অমূলদ। কিন্তু পরীক্ষায় শুধু আপনাকে এটা দিয়েছে 3.1416, ওইটুকু কি হবে বলেন তো? এটা কি অমূলদ হবে না মূলদ হবে? এটা কিন্তু স্যার মূলদ মূলদ হবে। হবে, ওইটুকু মূলদ এটুকু হবে। মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। পাই অমূলদ মানে পায়ের মান পাইছি, পায়ের মানটা অমূলদ হবে তা কিন্তু না। কোন পর্যন্ত দিয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। যদি এরপরে ডট 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 দিত তাহলে কি হইতো? এটা তখন এটা অমূলদ হইতো। ওকে, তারপরে আসেন ই। ই এরও মান আছে। ই এর মানটা কত স্যার? ই এর মানটা হচ্ছে 2.718281 এরকম ডট 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 চলমান থাকবে। না 7182 মনে হয়, 7178 এরকম সামথিং মান হবে, ভুল হইতে পারে আমার, হ্যাঁ। 7178 বা 87 এরকম সামথিং মান হবে, একটু দেখতে হবে। এর মানটা ভুল লিখেছি আমি। হুম, না, ঠিকই লিখেছিলাম, প্রথমে ঠিক লিখেছিলাম, হ্যাঁ। 71828 ডট ডট ডট, হ্যাঁ। তো এখন এটা কি? এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এখন বলেন স্যার ইটা কোথায় প্রয়োগ হয়? আপনাদের গণিতে খুব একটা ইয়ের ব্যবহার হয় না, মূলত এটা ইয়ের ব্যবহৃত হয় লগারিদম অঙ্কগুলো করেছে না, লগের অঙ্কগুলো, হ্যাঁ। ই ভিত্তি লগ, মূলত ওখানে লগের অঙ্কগুলোতেই ই ব্যবহৃত হয়ে থাকে। তো ইও পরীক্ষায় এসেছে, হ্যাঁ। ই এর মান হচ্ছে আপনাদের 2.71828 এরকম মানগুলো। ওকে, তো এ পাশেও 4টা হয়েছে, এ পাশেও হয়েছে আমাদের 4টা। এবার 5 নাম্বারটা লাস্ট আমাদের, হ্যাঁ। 5 নাম্বার, আমি এখানে লিখি, ওখানে লেখা যাবে। লিখে এরকম, যে সকল সংখ্যাকে, লেখেন সবাই, যে সকল সংখ্যাকে, যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটি মূলদ হবে। যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটি হবে মূলদ। অথবা এটারই আরেকটা নাম, মানে নাম্বার কিন্তু 5 থাকবে, 6 দিচ্ছি না, হ্যাঁ। কি বলতে পারি স্যার? লেখেন পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা বা, না বা দেয়া, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হবে মূলদ। এবং লিখতে পারেন পরেরটা, পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল কি হবে? মূলদ। পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ, পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল হবে মূলদ। আর এটা মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটা কি হবে? মূলদ। আর এ পাশে লেখেন, যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, সেটা হবে অমূলদ। পূর্ণ সংখ্যা পাওয়া গেলে হবে মূলদ, আর পূর্ণ সংখ্যা পাওয়া না গেলে হবে অমূলদ সংখ্যা। এই কি আশামণি ইসলাম, আপনি কোথায় দৌড় দেন বলেন দেখি, দৌড়াইতেছেন কেন? আনমিউট করে কথা বলবেন আপু, হ্যাঁ। আশামণি ইসলাম, দেখি হাঁটাহাঁটি হাঁটাহাঁটি সেই ক্লাস শুরু করার পর থেকে আপনার হাঁটাহাঁটি শুরু হয়েছে, হাঁটতেই আছেন আপনি, কই যাচ্ছেন আপনি? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার বলেন। স্যার এই যে n√2, যেখানে n 2 হতে পারবে না স্যার, এটা অমূলদ স্যার, এই জিনিসটা বুঝলাম না একটু। আপনি এন এর মান অনেক বসাবেন ওইখানে, বলেছিলাম এই অংশটুকুতে। n√2 কেন বলেছিলাম? এই যে n√2, এখানে মনে করেন 2 বাদ দিয়ে আর কি, হ্যাঁ। n এর মান নট ইকুয়াল টু 2 বাদ দেন, এখানে কত বসাবেন? n এর মান 1 বসান, হ্যাঁ। 1 বসালে কি হয়? 1√2, বাট 1 এরকমই থাকবে।
তো এরপরে হচ্ছে 2√2। হুম 3√2, এন মান 3 দেন, এই যে এন মান 4 দেন, এটা এরকম হবে না, এন মান 5 দেন, এরকম হবে না? স্যার 2 দিলে সমস্যাটা হচ্ছে কোথায় স্যার? 2 দিলে তো আর রুট থাকবে না, 2 তো কেটে যাবে। এই যে 2√2 যখন দিবেন, এই যে 2 থাকবে, এই যে আপনার হচ্ছে যে রুট 2, এখানে ব্যাপারটা এখানে খেয়াল করবেন, 2 বাদ দিয়েছে কেন? এই যে রুটটা, এই রুট বলতে শুধু হাফ বোঝায়, বুঝছেন? জি এই রুট বলতে কি বোঝায়? হাফ বোঝায়। তো এখানে এক্সট্রা 2 দেওয়ার দরকার নাই, এই 2 দিলে এই রুটটা অর্থহীন হয়ে যায়, বুঝছেন? মানে এটা কখন, এটা হচ্ছে √2 মানেই মূলত হাফ বোঝায়। হ্যাঁ, ওই 2 দিলে এই যে 3 কিউব √2 মানে 2 এর পাওয়ার 1/3, 4√2 মানে 2 এর পাওয়ার 1/4, 5√2 মানে 2 এর পাওয়ার 1/5। তাহলে 2√2 মানে কি হওয়া দরকার? 2 এর পাওয়ার 1/2 হওয়া দরকার না? কিন্তু নর্মালি √2 মানেই হচ্ছে 2 এর পাওয়ার 1/2। এটা বোঝা গেছে ভাই? নর্মালি √2 এর মানেই হচ্ছে 2 এর পাওয়ার 1/2, এই রুট মানে 1/2 বুঝায়। তো আলাদা করে ওখানে 2 দেওয়ার দরকার নাই, এটা অর্থহীন হয়ে যায় মূলত, এই জন্য নট ইকুয়াল টু দেওয়া হয়েছে এখানে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখানে একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, তাহলে এখানে কি বললাম 5 নম্বরে? যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে মূলদ, আর যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না সেটা কি হবে? অমূলদ হবে। এবার আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণ দেখার পূর্বে আমরা কিছু কনসেপ্ট দেখবো, এখানে উদাহরণ লিখবো, উদাহরণ লিখিনি এখনো, উদাহরণ লিখবো। তার পূর্বে আপনাদের কয়েকটা কাজ দিই। কাজ কি স্যার? প্রথম কাজ হচ্ছে 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলোকে বর্গ করতে হবে, এটা আপনাকে জানতে হবে, শিখতে হবে। হ্যাঁ, এগুলো মুখস্থ করবেন। তো 1 এর বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ কত? 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ কত? 16, 5 এর বর্গ হবে 25, 6 এর বর্গ হবে 36, 7 এর বর্গ 49, 8 এর বর্গ 64, 9 এর বর্গ 81 এবং 10 এর বর্গ হবে 100, 11 এর বর্গ 121, 12 এর বর্গ 144, 13 এর বর্গ হচ্ছে 169, 14 এর বর্গ হচ্ছে 196, 15 এর বর্গ হচ্ছে 225, 16 এর বর্গ হচ্ছে 256, 17 এর বর্গ 289, 18 এর বর্গ 324, 19 এর বর্গ 361, 20 এর বর্গ হবে 400 এবং সর্বশেষ 21 এর বর্গ হবে 441। এগুলো লিখাইলাম কেন স্যার? এগুলো লেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এই যে 21টা সংখ্যার বর্গ লিখাইছি, এই 21টি সংখ্যার বর্গ এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। কেননা এই সমস্ত সংখ্যাগুলোকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। যেমন এই 1 কে বর্গমূল করলে কি হবে? 1 হবে। এই 4 কে বর্গমূল করলে 2 হবে, 9 কে বর্গমূল করলে 3 হবে, 16 কে বর্গমূল করলে 4 হবে। মানে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1, 4, 9, 16, 25, 36 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল সর্বদা কি হবে? মূলদ হবে। এগুলো কিন্তু মূলদ সংখ্যা। আরেকটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর ঘন বের করতে হবে। হ্যাঁ, ঘনটাও জানতে হবে। তো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনটা আমরা জানার চেষ্টা করি, চলেন দেখে আসি। 1 এর ঘন কত? 1, 2 এর ঘন কত? 8, 3 এর ঘন কত হবে? 27, 4 এর ঘন কত? 64, 5 এর ঘন কত হবে? 125, 6 এর ঘন কত হবে? 216, 7 এর ঘন কত হবে? 343, 8 এর ঘন কত হবে? 512, 9 এর ঘন কত হবে? 729 এবং 10 এর ঘন কত হবে? 1000। এই 10টি সংখ্যার ঘনটা জানবেন, তাহলে আপনাদের ওই যে আমরা যে উদাহরণটা লিখবো ওই উদাহরণটা লিখতে সুবিধা হবে। পাশাপাশি এগুলো জানলে আপনাদের অনেক অঙ্কে আপনারা এগিয়ে থাকবেন, মানে ব্যাপক পরিমাণে এগিয়ে থাকবেন, অনেক অঙ্কে এগুলো কাজে লাগবে। আসেন, সবার লেখা কি হয়েছে দেখেন তো। লেখা হয়ে গেলে একটু জানায়েন আমাকে লেখা হয়েছে কিনা স্যার। ওকে, এখন আমরা চাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, লেখা না হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, পরবর্তীতে লিখে নেবেন। ঠিক আছে, এবার আমরা আমাদের যে উদাহরণটা আছে এই উদাহরণের দিকে ফিরে যাচ্ছি। উদাহরণটা কি ছিল আমাদের স্যার? উদাহরণটা ছিল এরকম, যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটা মূলদ, আর পূর্ণ সংখ্যা পাওয়া না গেলে হবে অমূলদ। এবার আমরা উদাহরণ দেখি। আপনি যে কোনো উদাহরণ নেন এখন,
আপনারও পড়ানো যাহা চাই তাই নেন। আচ্ছা, আপনাকে বলা হলো √1। আচ্ছা বলেন তো √1টা কি মূলদ নাকি অমূলদ? কথা বলবেন, নো প্রবলেম, বলেন। মূলদ। এটা মূলদ হবে নাকি অমূলদ হবে? মূলদ সংখ্যা স্যার। এই 1 কে বর্গমূল করলে 1 পাওয়া যায়। দেখেন একটা সংখ্যাকে বর্গমূল করে আমি কি পূর্ণ সংখ্যা পেয়েছি? পেয়েছি। জি স্যার। এটা হবে মূলদ। মূলদ মানে আমি এম দ্বারা প্রকাশ করলাম, হ্যাঁ। আচ্ছা বলেন 2 কে বর্গমূল করলে কি হবে? এটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে? অমূলদ। অমূলদ। 2 কে বর্গমূল করলে আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি না, বিধায় এটা অমূলদ। তবে এই √2 এর মানটা মুখস্থ রাখবেন, 1.4142 ডট 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 ডট, এটা হচ্ছে √2 এর মান। বলেন √3 এটাকে বর্গমূল করলে কি হবে? মূলদ নাকি অমূলদ? অমূলদ। এটাকে বর্গমূল করলে আমি পূর্ণ সংখ্যা পাই না, বিধায় এটা অমূলদ। এটার মানটা মুখস্থ রাখবো, 1.7320 ডট ডট ডট, এই দুটো মান আমরা মুখস্থ রাখবো। √2 এবং √3 এর মানটা আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। ওকে, এবার আপনাকে প্রশ্ন করা হলো √4 মূলদ হবে নাকি অমূলদ হবে? মূলদ। এটা সমান 2, সুতরাং এটা মূলদ। বলেন √5 মূলদ নাকি অমূলদ? অমূলদ। অমূলদ সংখ্যা। √6 মূলদ নাকি অমূলদ? অমূলদ। এটা অমূলদ। কেউ মূলদ বলবেন না এটাকে? না স্যার। এখন 6 কে বর্গমূল করলে কি পূর্ণ সংখ্যা পাওয়া যায়? এটা দেখবেন আগে, হ্যাঁ। তো 6 কে ভাঙলে 3 গুণন 2, 3 গুণন 6, তার মানে কি হয়? √3 গুণন √2 হয়। তো √3 অমূলদ সংখ্যা বা √2 অমূলদ সংখ্যা, তাই এটার গুণফলও অমূলদই হবে, হ্যাঁ। এখন 7 এটা অমূলদ সংখ্যা। √7 কি হবে? মূলদ নাকি অমূলদ? অমূলদ। √8 অমূলদ। √8 কি হবে? এটাও কিন্তু অমূলদ হবে। দেখেন, সরি অমূলদ। 8 কে মানে কি হয়? 4 গুণন 2, 4 2 8। এই 4 কে রুট করলে 2 হয়, আর ওই √2 থেকে যায়। এটা আমাদের মূলদ সংখ্যা, এটা আমার অমূলদ সংখ্যা। একটা মূলদ আর একটা অমূলদ গুণ করলে অমূলদই হয়, হ্যাঁ। 2√2 কোন ধরনের সংখ্যা? 2√2 অমূলদ সংখ্যা। মূলদ। এবার দেখেন √9 মূলদ নাকি অমূলদ? 9 কে রুট করলে 3 পাওয়া যায়, এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা। √10 মূলদ নাকি অমূলদ? √10 অমূলদ। এটাও কিন্তু অমূলদ সংখ্যা। কি বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি অনেকেরই? না স্যার। এখানে সবগুলো সংখ্যার বর্গমূল দেখালাম। ঘনমূলে দেখেন, আপনাকে বলা হলো √2, এটা কি হবে? মূলদ নাকি অমূলদ বলেন? অমূলদ। এটা আমাদের অমূলদ। √3 কি হবে? অমূলদ। √4 কি হবে? অমূলদ। অমূলদ। এখন দেখেন √4 কি বলেন? √4 কিন্তু মূলদ। মূলদ, আবার √4টা কি? অমূলদ। অমূলদ। আচ্ছা, এবার আসেন √8 কি হবে? মূলদ। এটা সমান কিন্তু 2, এটা কিন্তু মূলদ, বাট √8টা কি? এটা অমূলদ। কিন্তু আবার অমূলদ, হ্যাঁ। এই কনসেপ্টটা বুঝতে হবে। ঘনমূলটা মূলদ হয়েছে, বাট বর্গমূলটা কি আবার? অমূলদ। তাহলে এখন যে কোনো সংখ্যার মূলদ অমূলদ বের করা যাবে? বলেন। ইনশাআল্লাহ যাবে স্যার। আরেকটি বিষয় বলি, এই যে √2 এর মান কত? 1.4142 ডট ডট ডট। আর √3 এর মান কত? 1.7320 ডট 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 ডট। এখন প্রশ্ন করা হলো আপনাকে যে √2 এবং √3, হ্যাঁ, √2 এবং √3 এর মাঝে কয়টি মূলদ সংখ্যা আছে? কে বলতে পারবেন? অসংখ্য। দুটোই তো অমূলদ, তাই না? বলেন। এখন প্রশ্ন করা হয়েছে √2 এবং √3 এর মাঝে কয়টা মূলদ আছে। দেখেন √2 ও √3 এর মাঝে কয়টি মূলদ সংখ্যা আছে? এর মাঝে কয়টি মূলদ সংখ্যা আছে? কয়টা আছে? অসংখ্য। একটা কে বললেন? আমি। দেখেন আমি তো √2 এর মান কত? √2 এর মান হচ্ছে 1.4142 ডট 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 ডট, আর √3 এর মান হচ্ছে 1.7320 ডট 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 ডট, তাই না? বলেন। এখন এই এর মাঝে 1.45 আমি লিখলাম, বলেন তো এই 1.45টা কি এদের মাঝে মান নাকি বাইরের মান? মাঝের মান। মাঝের মান। তো এটা কি মূলদ না অমূলদ? 1.45টা মূলদ। এটা মূলদ সংখ্যা। শুধু 45 কেন, 1.44 এটা কি মূলদ না অমূলদ হবে? এর মাঝে না বাহিরে? বলেন। মূলদ এবং মাঝে। এর মাঝে। তো 1.46 এটা কি মূলদ সংখ্যা? এর মাঝে 1.47, 1.4712, 1.5, হ্যাঁ 1.512, 1.6,
1.52, 1.62, আপনি লেখেন 1.63, 1.64, 1.54, 55, 1.56। আমি এরকম হাজারো হাজারো মূলদ সংখ্যা লিখতে পারবো কিনা বলেন? জি স্যার। তাহলে দুইটা অমূলদ সংখ্যার মধ্যে দুইটা অমূলদ সংখ্যার মধ্যে কতগুলা মূলদ সংখ্যা আছে? অসংখ্য মূলদ অসংখ্য। সংখ্যা আছে। এরকম একটা প্রশ্ন ছিল, √2 এবং √3 এর মাঝে মানে এই মানে মাঝামাঝি সংখ্যা কোনটি? 1.5 অ্যান্সার ছিল, আমি জন্য 1 বলেছিলাম। 1.5 তো আছে, মাঝামাঝি সংখ্যা বলছে না, বলছে √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কোনটি। তো এই যে ওইটা তো প্রশ্ন ছিল অপশনে 1.5 ছিল, তাই 1.5 ছাড়া আরো অপশন থাকতে পারতো কিনা, যে কোনো জি স্যার। কিছুই হইতে পারে। আচ্ছা, তাসনিম জামান তন্নি, আপনি কি লিখেছেন? স্যার মিউট হচ্ছে না কেন? মিউট কি করে হবে? আপনি তো জুমকে আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস দেন নাই। মাইক্রোফোনের অ্যাক্সেসটা দেন, হ্যাঁ, ওটা সেটিং এ গিয়ে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মাইক্রোফোনের সেটিং না দিলে, অ্যাক্সেস না দিলে তো তারা নিবে না। আবার প্রশ্ন করা হলো √2 এবং √3 এর মাঝে কয়টা অমূলদ সংখ্যা আছে বলেন? অমূলদ সংখ্যা অসংখ্য আছে স্যার। অসংখ্য আছে। দেখেন এর মাঝেই এই যে 1.45 লিখছি, এটা তো মূলদ সংখ্যা, তাই না? 1.4541 ডট ডট ডট, এটা কি হয়ে গেল? এটা এখন অমূলদ অমূলদ হয়ে হয়ে গেল। গেল। এই যে 1.5টা হচ্ছে মূলদ, এখন আমি 1.5320 ডট 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 লিখলাম, এটা কি হয়ে গেল? এখন অমূলদ হয়ে গেল। তো দুইটা মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা থাকে, অসংখ্য অমূলদ সংখ্যাও থাকে। আবার দুইটা অমূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা থাকে এবং অসংখ্য অমূলদ সংখ্যাও থাকে। ঠিক আছে, এবার আসেন আমরা এই অংশটুকু থেকে একটু প্র্যাকটিস করি। আমাদের টাইপ 6ও হয়ে গেছে, আমাদের লাস্ট টাইপ হচ্ছে আমাদের টাইপ 5, এই মূলদ অমূলদ সংখ্যা সংক্রান্ত এটা। তো চলেন দেখে আসি। এই যে নাম্বার 1 কোশ্চিনটা দেখেন, এখানে সমাধান করে দেওয়া আছে। √2 এবং √3 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হবে, কোনটা হবে বলেন? এখানে এগুলো কোনো কিছু হবে না, হবে কি 1.5। এখন 1.5 অ্যান্সার না থেকে অন্য অপশন থাকতে পারতো না? 1.45 থাকলে কি হবে না সেটা? ওইটাও হবে কিন্তু, স্যার, ঠিক আছে, হবে হবে। মানে ওই অপশনটা আসছে জন্য ওটা পপুলার হয়েছে, না আসলে পপুলার হইতো না। ব্যাপারটা হচ্ছে এরকম। দেখুন নিচের কোনটি মূলদ? নিচের কোনটি মূলদ? √2 কি মূলদ? না। √3, √8, কোনটা? 2 √8, ঘর নাম্বার হবে স্যার। √8টা হচ্ছে মূলদ, কারণ এটা সমান 2, এই জন্য এটা মূলদ। নাম্বার 3 দেখেন কি বলেছেন। দেখেন m সমান √3 হলে m এর সাথে নিচের কোনটি গুণ করলে গুণফল অমূলদ সংখ্যা হবে? m এর মান কত বলেন তো? √3। তাহলে m এর সাথে নিচের কোনটি গুণ করলে গুণফল অমূলদ সংখ্যা হবে? গুণফল হতে হবে কি সংখ্যা বলেন? অমূলদ অমূলদ সংখ্যা। সংখ্যা। এখন আপনি ভাবেন √3 এর সাথে গুণ করবেন। এখন √3 এর সাথে আপনি 8 কে গুণ করলেন, তাহলে 3 আসতে কত হবে? 24, √24। এখন বলেন এটা কি মূলদ না অমূলদ? আপনারাই বলেন। অমূলদ। এটা অমূলদ সংখ্যা, এটা উত্তর পেয়ে গেছি। এগুলো মূলদ। এগুলো কেন মূলদ দেখেন, এই যে √3 এর সাথে √3 গুণ করলে কি হবে? 3 হবে। তো এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আবার √3 এর সাথে √27 গুণ করেন, তাহলে কত হবে? √81। 81 কে রুট করলে কত হয়? 9 হয়। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তো √3 এর সাথে এখানে 1/√3 গুণ করেন, কাটাকাটি হবে, থাকবে কি 1। 1 কি ধরনের সংখ্যা? মূলদ সংখ্যা। এই জন্য অ্যান্সারটা কি √8 হবে। হ্যাঁ, দেখেন নাম্বার 1 কোশ্চিন, নিচের কোনটি মূলদ সংখ্যা? কোনটা বলেন তো? শেষেরটা, √8, এটা √8। হচ্ছে মূলদ সংখ্যা। যদি p একটা মৌলিক সংখ্যা হয় তবে √p কি হবে? √p কি ধরনের সংখ্যা হবে? একটি অমূলদ সংখ্যা। মৌলিক সংখ্যা। তো √p একটা কি হবে? অমূলদ অমূলদ। সংখ্যা হবে। দেখুন 3 নম্বরে কি বলেছে? 289, এটাকে প্রথমে বর্গমূল, রুট দেওয়া আছে, তারপরে বলছে এর বর্গমূল হলো, এর বর্গমূলটা কি হবে? অমূলদ সংখ্যা। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা খেয়াল করে, এটা মনোযোগ দিবেন। হ্যাঁ, এই কোশ্চিনটা নিয়ে একটু আলোচনা করব। এই কোশ্চিনে আমি এখানে লিখছি যে 289 এর বর্গমূল। একটা বিষয় খেয়াল করেন তো, এই কোশ্চিন আর এই কোশ্চিন কি সেম নাকি ভিন্ন? ভিন্ন স্যার। তো এটা 289 এর বিদ্যাবাড়ির একটা বর্গমূল সলভ এটা কি ক্লাসে হবে বলেন? দেখেছিলাম স্যার। ভিন্ন। 289 এর বর্গমূল
রুট 289 আর এটা মানে কত? 17 17। এখন বলেন 17 কি মূলদ নাকি অমূলদ? মূলদ। এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। বাট রুট 289 মানে প্রথমেই তো বর্গমূল আছে তাই না একবার, তো জি এটাকে স্যার। রুট করলে কত হয়? রুট করলে 17 হয়। এখন বলছে 17 এর বর্গমূল, 17 এর বর্গমূল কত হয় বলেন তো? রুট 17। এখন রুট 17টা কি মূলদ না অমূলদ? অমূলদ। এটা হচ্ছে অমূলদ, তো অ্যান্সারটা কি হবে? এটা অমূলদ হবে। অমূলদ। এই বুঝছেন সবাই? জি স্যার। নাম্বার 4, নিচের কোনটি অমূলদ সংখ্যা? 4টা অপশন তো ক্লিয়ার দেখা যায় না, এই জন্য আমি এটাকে একটু জুম আউট করছি। হ্যাঁ, 1.1111 ডট 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 1.101010 ডট 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 1.100010001000 ডট 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 আর 1.1010001000 কোনটা হবে? স্যার শেষেরটা হবে। নাম্বার স্যার। ঘ নাম্বার শেষেরটা। ঘ নাম্বারটাই অমূলদ সংখ্যা, বাদ বাকি এইগুলো সবগুলোকে বাদবাকিগুলো কি তো করা যায়? রিপিট হচ্ছে। জি স্যার, রিপিট পৌনঃপুনিক করা আকারে হচ্ছে। করা যায়। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলিয়েন। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে বলেন। না স্যার। 7√3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? অমূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা। তাহলে এখন মূলদ এবং অমূলদের পর্ব আমাদের শেষ। এইবার আপনাদের কাজ হচ্ছে এই স্টুডেন্ট প্র্যাকটিস, এখানে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবেন। পাশাপাশি হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কের প্রশ্নগুলো সুন্দর করে প্র্যাকটিস করবেন এবং ক্লাস টেস্ট আছে এগুলোও প্র্যাকটিস করবেন। একটা জিনিস খেয়াল করেন, এই যে 8 নম্বরে এই কোশ্চেনটা রাখা হয়েছে কিন্তু। হ্যাঁ, ও ঠিক জি আছে। স্যার। তো দেখা যাচ্ছে আমি দেখাইছি এই কারণে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, আপনাদের প্রিপেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে যে লেভেলের পরীক্ষায় আপনি দেন না কেন যেন আপনি সেখান থেকে সম্পূর্ণ অ্যান্সার করতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এখানে সমাপ্ত। স্যার তো পারফেক্ট নাম্বার নিয়ে একটা প্রশ্ন ছিল। বলেন ভাই। স্যার আপনি ওই যে মাত্র 4টা দেখলাম, 6, 28, 496, 8128, এর মাঝে কি আর কোনো পারফেক্ট নাম্বার নাই? এর মাঝে আর কোনো পারফেক্ট সংখ্যা নেই। ওকে স্যার, তাহলে 4টা মুখস্থ করলে হয়ে গেছে। হ্যাঁ, একমাত্র একটা পরীক্ষা এসেছিল, সেখানে এসেছিল শুধু 6টি, 28 এখনো কোনো পরীক্ষায় আসেনি। জি আর স্যার। এগুলো এতটাও ইম্পর্টেন্ট কোনো টপিকস না, এখন পরীক্ষায় এসেছে বিগত সালে, বিধায় দেখতে হবে, এই জন্য দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ, জি স্যার। তো আমি আজকে যা যা আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন আছে, বুঝতে এখন অসুবিধা হয়েছে বলেন? না স্যার, খুব সুন্দর ক্লাস ছিল, একদম বেসিক ভাবে অনেক কিছু অজানা ছিল, সেগুলো জানা হয়ে গেল। ওভারঅল আপনারা অনেকেই আছেন, অনেকেই ক্লাস করেছেন, তো যদি কারো কোনো কোশ্চিন থাকে আমাকে সঙ্গে সঙ্গে কোশ্চিনটা করবেন। হ্যাঁ, আর আজকের ক্লাসটা এখানে শেষ, কিন্তু আপনাদেরকে শেষ করতে হবে, তাই কিনা বলেন? শুধু ক্লাসে শেষ করলে হবে না, ওই যে বাকি আছে আপনাদের স্টুডেন্ট প্র্যাকটিস বাকি আছে, তারপরে হোমওয়ার্ক বাকি আছে, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। অনেকেই ভাবতে পারেন যে স্যার পরীক্ষার তো সার্কুলারই তো হয় নাই, পরীক্ষা তো দেরি আছে, আমরা পরে করে নিব। এই পরে করবে না, যেহেতু ভর্তি হয়েছেন আপনি, প্রিপারেশন নেওয়ার জন্য ভর্তি হয়েছেন, প্রিপারেশনটাকে রেগুলার রাখবেন, মানে ফাঁকি দিবেন না যে এর পরে ক্লাসটা তো অনেক দেরিতে আছে, সময় দিয়ে নিব না। আপনি প্রতিদিন ম্যাথ গুলো করবেন। ম্যাথ গুলো করবেন, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে একটা সময় গিয়ে আপনি খুব ভালো ম্যাথ করতে পারবেন। কারণ ম্যাথ একদিনে শেখা যায় না, ম্যাথ ভালো করতে গেলে সময় লাগে, সময় দিয়ে করতে হয়। এজন্য এটাকে মানে কোনোদিন মনে করেন আপনি 20 মিনিট ম্যাথ করেন, আপনি আধা ঘন্টা ম্যাথ করেন, আপনি 1 ঘন্টা করেন, বাট করতে হবে, রেগুলার করতে হবে। একটা নির্দিষ্ট টাইম রাখবেন আপনি, এই নির্দিষ্ট টাইম আপনি প্রতিদিন ম্যাথ করবেন। স্যার পারেন, লেকচার শিট কিভাবে তাও করুন। পাবো একটু জানতে চাচ্ছিলাম। লেকচার শিট কিভাবে পাবেন? আপনাদের আপনাদের যে ওয়েবসাইট রয়েছে, আপনাদের ওয়েবসাইটে বা আপনাদের অ্যাপস রয়েছে, আপনাদের অ্যাপসে যাবেন, ওখানে গেলেই দেখবেন লেকচার শিট সংগ্রহের একটা ফর্ম দেওয়া আছে, বুঝছেন? ওই ফর্মটা পূরণ করলেই আপনাদের হয়ে যাবে। ওই ফর্মটা পূরণ করে ওখানেই কথা বলবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি না না বুঝতে পারেন, সেক্ষেত্রে আমাদের যে সার্ভিসের নাম্বারগুলো আছে জানেন তো নাকি? সার্ভিসের নাম্বারগুলো, সেই সার্ভিসের নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা যোগাযোগ করে ওদের কাছে সহায়তা নেবেন যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে। ঠিক আছে? স্যার আমরা রেকর্ড ক্লাসটা কি পাবো? হ্যাঁ, আজকে রেকর্ড আজকে যে ক্লাসটি হচ্ছে, এই রেকর্ড ক্লাসটা আজকে পাবেন, এটা আগামী কালকে পাবেন।
স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এই লেকচার শিটের স্যার সংগ্রহ করার যে ওয়েটা আর কি, হ্যাঁ সবই জানি স্যার, কিন্তু একটা জিনিস জানি না, যেটা হচ্ছে স্যার এই টোটাল স্যার বাংলাদেশ বিষয় বলি, আঞ্চলিক বিষয় বলি, বাংলা, ইংলিশ, ম্যাথ সবগুলো কি একবারেই অর্ডার হয়ে হ্যাঁ মানে হ্যাঁ, সবগুলো একই amount? একটাতে, একটার মধ্যে ইনক্লুডেড, মানে আলাদা আলাদা বই, বাট একটা অর্ডারে সবগুলো হয়ে যাবে। স্যার অ্যামাউন্ট তো জানি না, হ্যাঁ মানে কিছু মনে নিয়েন না, অ্যাকচুয়ালি যে পাবলিক প্লেসে এটা জিজ্ঞাসা করছি আর কি। না না, এটা পেজে দেখবেন 1000 এটা টাকার আপনার ওই মতো। বাংলা, ইংরেজি, গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান, চারটা আলাদা আলাদা লেকচার শিট। কিন্তু স্যার এই আপনি সবগুলো আপনি অর্ডার করলে ইনক্লুডেড এমন না যে আপনি একটা নেবেন, এটা নিতে পারবেন না, আমাদের পুরোটা সেট। অর্ডার করলে পুরো সেটটি পেয়ে যাবেন আপনি। ওকে স্যার, ঠিক ঠিক আছে, আছে। ওকে। তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিয়ে নিব। রায়হান হোসেন ভাই লিখেছেন, স্যার 10 দিন হলো লেকচার শিট অর্ডার করলাম কিন্তু এখনো পাইনি। সম্ভবত এনটিএস এর লেকচার শিট বর্তমানে আমাদের এখানে অ্যাভেলেবল নাই, হ্যাঁ, এই জন্য হয়তো বা পান নাই। আপনারা অর্ডার করার পূর্বে একটু কথা বলে নেবেন যে অ্যাভেলেবল আছে কিনা, কারণ না থাকলে অর্ডার করলে কি পাবেন বলেন? আপাতত No, sir. অ্যাভেলেবল নাই, হ্যাঁ, এই জন্য হয়তো লেট হচ্ছে, এটা হয়তো প্রেসে আছে, তো প্রেসে থাকার কারণে হয়তো বা লেট হতে পারে। আপনারা অর্ডার করার পূর্বে অবশ্যই কথা বলে তারপরে অর্ডার করবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ স্যার, হাফেজ। আদাব স্যার।